মানে আমাদের যে ফ্যামিলির যে কবরস্থান আছে সেটাও ওই জায়গায় যে আমার জমিটা ছিল ওটাও আমি বিক্রি করে দিয়েছিলাম। মানে মরার পরেও কবরে জায়গা নাই হ্যাঁ, আপনার, মানে মরার হওয়ার পরেও মতো জায়গা হ্যাঁ নাই। জায়গা নাই। কিন্তু আচ্ছা, একটা পুরুষ মানুষ নিভৃতে যে কত কান্নাকাটি করে, কত অসহায় এবং কত কি একমাত্র পুরুষ মানুষই জানে এটা। তারা মানে এটাকে বলবে যে উনি বিক্রি করে চা, উনি আবার কি জানবে এগুলো, কথাটা চা বলছে। বিক্রি করে হ্যাঁ চাকরির উপদেশ দিচ্ছে। হ্যাঁ, চাকরির উপদেশ দিতেছে। আপনি পৃথিবীর ইতিহাসে একজন দেখান তো যে টপ 100-এ যারা 100 রিচ ম্যান, একজন চাকরিজীবী দেখান তো, একজন দেখাতে পারবেন না আপনি। কিন্তু তারপরেও যদি আপনি বলেন যে না চাকরি দাসত্ব না, তাহলে না। মানে এক সাইডে যদি কিছু টাকা রাখা হয় আর এক সাইডে যদি কিছু কলা রাখা হয়, বানর কিন্তু কলাই নেবে, কিন্তু সে জানে না যে এই টাকা দিয়ে কতগুলো মানে কলা কিনতে পাওয়া যেত। আসলে MA পাস করে চা বিক্রি করছেন, এটা কি আসলে লজ্জার বিষয় না? আপনি MA পাস একজন মানুষ চা বিক্রি করছেন, এটা কেমন হলো? চীনে এক ইঞ্জিনিয়ার, উনি পৃথিবীর সবচেয়ে ধনী চাওয়ালা। তো চা বিক্রি করে হ্যাঁ, ওনার কোম্পানির ভ্যালুয়েশন হলো 10,000 কোটি টাকা। তাহলে কি আমরা এই কথা বলতে পারি যে আসলে শিক্ষার কোনো প্রয়োজন নেই, শিক্ষার কোনো দরকারই নেই, শিক্ষার কোনো মূল্যই নেই, টাকা ইনকাম করলেই হলো? মানে এরকম যদি হতো যে আমি শিক্ষিত হওয়ার পরেই কয়েকজনকে চাকরি দিব, মানে এটা হওয়ার কথা ছিল। কিন্তু আমাদের সমাজটাই হয়ে গেছে এরকম ধরনের যে আমরা শিক্ষিত হওয়ার পরে আমরা চাকরি করব। তার মানে কি এটা বলতে চাচ্ছেন যে শিক্ষিত হয়ে ব্যবসা করতে হবে, শিক্ষিত নয় ব্যবসা করতে পারবো না আমরা? মানে একজন শিক্ষিত মানুষ ব্যবসা যদি করে তাহলে এই জিনিসটাকে যতটুকু মানে আর্টিস্টিক ভাবে মানে ভালোভাবেই করতে পারবে, কন্ট্রোল করতে পারবে। একজন মূর্খ মানুষ তো এই জিনিসটা করতে পারবে না। আপনি এটাতে কোনো লজ্জা ফিল করছেন না বা গর্বিত ফিল করছেন ব্যাপারটা? হ্যাঁ, আমি চা বিক্রি করতেছি, তখন তো আমাকে কিন্তু অন্যভাবে দেখে। কিন্তু আমি দেখতেছি যে এই চায়ের ব্যবসা করে আমি তো কোটিপতি হয়ে যাব। আচ্ছা, আমি যে গাড়িটা তৈরি করতেছি, আমি নিজেই এই চায়ের মানে এইটা গাড়িটা আমি করব, চালিয়ে চা বিক্রি করে ওদের দেখাবো। শুধু আমি 500 কাপ চা বিক্রি করতে পারলেই 1.5 লাখ টাকা ইনকাম হবে। তো এর সাথে তো আরো অনেক কিছু আছে। চায়ের দোকানে তো শুধু দুধ চাই বিক্রি করে না, আরো আছে না। ওই যে যেটা বলছিলাম যে আমাদের অজুহাত, আমরা কিন্তু বাংলাদেশে এমন একজন মানুষ পাবেন না যারা শিক্ষিত বেকার, তার কাছে 20,000 টাকা দামের মোবাইল নাই। উনি 20,000 টাকা দিয়ে কিন্তু একটা মোবাইল কিনতে পারবে, কিন্তু এই 20,000 টাকা সে ব্যবসায় লাগাতে পারবে না। বিয়ের সময় যে ফার্নিচার গুলো ছিল ওই ফার্নিচার গুলো সব বিক্রি করে দিয়ে আমি স্টিকার লাগাইছিলাম। তো বগুড়া হাইওয়েতে পুলিশে ধরছে আমাদের, মানে ওরা আশ্চর্য হয়ে গেছে যে আমরা ঢাকা যাব, আমাদের কাছে কোনো হেলমেট নাই, গাড়ির কোনো কাগজ নেই, কিছু নাই। তো বললো যে আসলে আপনাকে স্যালুট যে আপনি মানে এমন একটা মানে আমাদের দেশে আপনি এত হায়ার এডুকেটেড একজন মানুষ চা বিক্রি করতেছেন। হ্যাঁ, তো উনি এটাকে খুব অ্যাপ্রিসিয়েট করলো। তো আসলে আমার যে ফ্রেন্ড আছে ওই খুব আশ্চর্য হলো যে ওই তো আবার চা বিক্রি করে এত সম্মান পাওয়া যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মানে ও একটু মূর্খ, হ্যাঁ মানে শিক্ষিত না। তো ওই বললো যে MA পাস চাওয়ালা কি তাহলে খুব গুরুত্বপূর্ণ নাকি? যে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন। আপনাদের ভালোবাসা এবং সহযোগিতায় আমাদের জন্য অনুপ্রেরণা পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে। ভাবুন তো, এরকম হচ্ছে একজন ব্যক্তি চা বিক্রি করছেন, কিন্তু তিনি আবার অনেক শিক্ষিত, MA পাস করে চা বিক্রি করছেন। তিনি ঢাকার অনেক বড় একটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছিলেন, শিক্ষকতা করিয়েছেন, তিনি চা বিক্রি করছেন। এবং ওই ব্যক্তি চা বিক্রি করছেন যিনি 2022 সালের আগ পর্যন্ত চায়ের ব্যবসা শুরু করার আগ পর্যন্ত তিনি কখনো চা খেতেন না, চাকে পছন্দ করতেন না। এরকম একজন ব্যক্তি যদি চা বিক্রি করে তাহলে ব্যাপারটা কেমন হয়? আসলে শিক্ষা নাকি ব্যবসা, কোনটা বেশি ইম্পর্টেন্ট? কোনটা আসলে আমাদের মানুষের নিজেদের জীবনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট? আমরা কোনটাকে ফলো করব? আমরা কি ব্যবসা করবো না শিক্ষার দিকে যাব? সাম্প্রতিকের আজকের পর্বে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি এমন একজন ব্যক্তিকে, যিনি ওই ব্যক্তি MA পাস করেও চা বিক্রি করছেন এবং তার নামই হয়ে গেছে MA পাস চাওয়ালা। খুব ইন্টারেস্টিং বিষয় যে MA পাস করে কিন্তু কেন চা বিক্রি করছেন। দর্শক চলুন কথা শুরু করি আজকে তার সাথে। আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আসলে আপনাদের স্টুডিওতে আমাকে ইনভাইট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রথম প্রশ্ন যেটা করতে চাই আপনাকে সেটা হচ্ছে যে আসলে MA পাস করে চা বিক্রি করছেন, এটা কি আসলে লজ্জার বিষয় না?
আপনি এমএ পাস একজন মানুষ চা বিক্রি করছেন, এটা কেমন হলো? আসলে এটা তো লজ্জারই বিষয়, কিন্তু আসলে আমি এমন এক পরিস্থিতিতে ছিলাম, মানে এমন পরিস্থিতি থেকে এই চাওয়ালাটা হওয়া, তখন আসলে লজ্জা বলে কিছু ছিল না। আচ্ছা। তখন মনে করতাম যে টাকা ইনকাম করতে হবে বৈধ পথে। হুম হুম যে টাকাটা আমি, আমার সন্তান কিংবা আমার ফ্যামিলি খেতে পারবে, মানে কোনো ঝামেলা ছাড়াই। তো আসলেই তখন মানে আমি এমন এক পরিস্থিতিতে পড়ার পরেই কিন্তু তখন চিন্তা করছি যে আসলে আমার টাকা ইনকাম করা দরকার, এবং তারপরে চা বিক্রি করা শুরু করি। তাহলে কি আমরা এই কথা বলতে পারি যে আসলে শিক্ষার কোনো প্রয়োজন নেই, শিক্ষার কোনো দরকারই নেই, শিক্ষার কোনো মূল্যই নেই, টাকা ইনকাম করলেই হলো? ব্যাপারটা কি না, আসলে এরকম? শিক্ষার যদি মূল্য না থাকতো তাহলে যে আমি এমএ পাস চাওয়াল এবং চা বিক্রি করে, তখন তো আপনি আমাকে এখানে ইনভাইট করতেন না। আচ্ছা। শিক্ষার মূল্য আছে, হ্যাঁ, মানে তবে বাজারে তো অনেক চাওয়ালা আছে, আমি তো কাউকে ডাকিনি, কারণ আপনাকে কেন ডেকেছি? রাইট। চা আসলে মানে আমরা যে বিষয়টাকে মানে সবচেয়ে বেশি করি, ফোকাস করি যে শিক্ষিত হওয়ার পরেই চাকরি করতে হবে। হুম কিন্তু আমি শিক্ষিত হওয়ার পরে যদি মানে এরকম যদি হতো যে আমি শিক্ষিত হওয়ার পরেই কয়েকজনকে চাকরি দিব, হুম মানে এটা হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের সমাজটাই হয়ে গেছে এরকম ধরনের যে আমরা শিক্ষিত হওয়ার পরে আমরা চাকরি করব, হুম এটা হলো আমাদেরই তো। জ্যাকমার একটা কথা আসলে এখানে বলতেই হয়, যে জ্যাকমা বলছিল যে মানে এক সাইডে যদি কিছু টাকা রাখা হয় আর এক সাইডে যদি কিছু কলা রাখা হয়, বানর কিন্তু কলাই নেবে, হুম কিন্তু সে জানে না যে এই টাকা দিয়ে কতগুলো মানে কলা কিনতে পাওয়া যেত। হুম তা আমাদের ওই কথাটাই যে আমরা যারা শিক্ষিত, যদি আমরা প্রথমেই যদি ব্যবসা করি, তাহলে অনেকজনকে তো আমরা চাকরি দিতে পারবো। এই অনেকজনকে চাকরি আমরা না দিয়ে আমরা কি করতেছি, আরেকজনের চাকর হইতেছি কিংবা চাকরি করতেছি। তার মানে কি এটা বলতে চাচ্ছেন যে শিক্ষিত হয়ে ব্যবসা করতে হবে, শিক্ষিত নয় ব্যবসা করতে পারবো না আমরা? না, শিক্ষিত হয়ে মানে একজন শিক্ষিত মানুষ ব্যবসা যদি করে, তাহলে হুম এই জিনিসটাকে যতটুকু মানে আর্টিস্টিক ভাবে মানে ভালোভাবেই করতে পারবে, কন্ট্রোল করতে পারবে। একজন মূর্খ মানুষ তো এই জিনিসটা করতে পারবে না। যেমন দেখেন, আমি যদি চাওয়ালা না হতাম, আমি যখন এই জায়গাটা অনেক ছোট একটা জায়গা চায়ের, সাধারণত যখন কেউ চা ব্যবসা করে, আমি চা বিক্রি করতেছি, তখন তো আমাকে কিন্তু অন্যভাবে দেখে। কিন্তু আমি দেখতেছি যে এই চায়ের ব্যবসা করে আমি তো কোটিপতি হয়ে যাব। আচ্ছা। কোটিপতি না, মানে এক সময় দেখতে পাওয়া গেছে যে আমাদের এম পাস চাওয়ালা যদি হয় যে 500 কোটি টাকার কোম্পানি, হুম হুম তাহলে তখন ভাববে যে 100% ওই কোনো দুর্নীতি করছে। কিন্তু আপনি কল্পনা করেন যে আমার যদি 400টা ব্রাঞ্চ থাকে ঢাকাতে, হুম এবং প্রতিটা ব্রাঞ্চ থেকে যদি আমি 50,000 টাকা করে ইনকাম করি মান্থলি। মান্থলি, হুম তাহলে আপনি দেখেন তো মানে মাসে আমি কত টাকা ইনকাম করবো এখান থেকে। হুম আমরা এই জিনিসটাকে চিন্তা করি না। মানে দেখেন, যখন এক ফোঁটা বৃষ্টি হয়, তখন কিন্তু বলে এক ফোঁটা বৃষ্টি, কিন্তু এই ফোঁটা বৃষ্টিগুলো যখন একত্রে হয় তখন বন্যা হয়ে দেয় কিন্তু। হুম তা আপনি যখন ছোট ছোট কাজগুলো, ছোট্ট ভেঞ্চার শুরু করবেন, ছোট থেকে একটা দোকান দিলেন, চায়ের দোকান, এই চায়ের দোকান থেকে কিন্তু আরো দিতে পারবেন, আরো দিতে পারবেন। কারণ আপনি দেখেন, মজার একটা বিষয়, আমাদের তো একটা কোর্স করাই আমরা, তো এখানে আমি বলছি যে 300 কাপ আপনি যদি প্রতিদিন 500 কাপ চা বিক্রি করতে পারেন, এবং প্রতি কাপ মানে 15 টাকা করে কাপ চা, তাহলে আপনি প্রতি কাপে 10 টাকা লাভ করবেন। হুম তাহলে আপনি 500 কাপ চা যদি বিক্রি করেন, 10 টাকা লাভ হয়, তাহলে 5,000 টাকা আপনি লাভ করবেন। হুম 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 তাহলে মাস শেষে কত হইতেছে? 1.5 লাখ টাকা। হুম এই 1.5 লাখ টাকা শুধু আমি 500 কাপ চা বিক্রি করতে পারলেই 1.5 লাখ টাকা ইনকাম হবে। তো এর সাথে তো আরো অনেক কিছু আছে। চায়ের দোকানে তো শুধু দুধ চাই বিক্রি করে না, আরো আছে না? হুম তো এই জায়গাগুলোতে একজন শিক্ষিত মানুষ যেভাবে চিন্তা করবে, যেমন আমি যখন দেখলাম যে 1 কাপ চা, একটা যে আছে, ওই যে কি বলে যেন, টি ব্যাগ, হুম হুম তো এই টি ব্যাগের দাম হলো 1 টাকা। হুম তো 1 গ্রাম চা পাতির দাম হলো কত? মানে 1 টাকা নিতেছে। কিন্তু আমি যদি ওই 1 টাকার মানে একটা টি ব্যাগ না দিয়ে যদি আমি 200 টাকা কেজি করে চা পাতি হয়, তাহলে হলো 20 পয়সা পড়তেছে 1 গ্রাম চা পাতির দাম। হুম তাহলে যে জায়গায় আমি 1 টাকায় একটা টি ব্যাগ ব্যবহার করতেছিলাম, কিন্তু আমি যদি একসাথে ওই চাটা তৈরি করি, তাহলে মানে 1 গ্রাম যে চা পাতির দাম পড়তেছে তখন কত? 20 পয়সা করে পড়তেছে। হুম তা আমি যে কাজটা করতেছিলাম 1 টাকা দিয়া,
ওরা আমি করতেছি 20 পয়সা দিয়ে। হুম, তা আমি যদি শিক্ষিত না হইতাম তাহলে এই ক্যালকুলেশন তো এতভাবে বুঝতে পারতাম না। আচ্ছা, এবং চা যে খুব জনপ্রিয় একটা জিনিস, যেমন চীনে এক ইঞ্জিনিয়ার, উনি বা পৃথিবীর সবচেয়ে ধনী চাওয়ালা, উনি এখন হলো ওনার কোম্পানি হলো পাবলিক কোম্পানি হয়েছে। তো চা বিক্রি করে পাবলিক হ্যাঁ, কোম্পানি। পাবলিক কোম্পানি আইপিওতে তারা করছে। তো ওর এখন 6-7 মাস আগে ওনার কোম্পানির ভ্যালুয়েশন হলো 10,000 কোটি টাকা, আচ্ছা, এবং পৃথিবীর সবচাইতে ধনী উনি। এবং চীনে হলো আর 10,000 মানে চায়ের আছে, আউটলেট আছে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে শিক্ষিত হয়েও চা বিক্রি করা সমস্যা না, তার মানে আপনি এটাতে কোনো লজ্জা ফিল করছেন না বা গর্বিত ফিল করছেন, ব্যাপারটা হ্যাঁ, এরকম? আমি তো নিজে সবসময় গর্ব, মানে আমাকে কেউ যদি বলে যে কি করেন আপনি, তা আমি বলি ভাই চা বিক্রি করি। আচ্ছা, তো অনেকজন মানে এরকম খুব ইন্টারেস্টিং বিষয় আছে যে আমি আমি এত প্রবলেমের ভিতর দিয়ে গেছি, আমার লাইফ স্টিল এখনো প্রবলেম আছে, তবে ওই জায়গাগুলো কাটিয়ে উঠতেছি। তো আমি প্রায় 30,000 টাকা বাঁচানোর জন্যে, মানে আমার একটা স্কুটি টাইপের একটা এইগুলো যে টিভিএস 100 যে এইগুলো আছে গাড়িগুলো দরকার। তো আমি বিক্রয়.com-এ দেখলাম যে এতি রাজশাহী বাঘাতে একটা গাড়ি আছে 25,000 টাকাতে পাওয়া যাবে। ঢাকাতে এটা 50,000 টাকা 60,000 টাকার নিচে একবারও আমি দেখতে পাই না। তো আমি ওখানেই গেলাম, মানে ঢাকা থেকে আমি বাঘা গেছি, রাজশাহী বাঘা গেছি এই স্কুটি দেখার জন্য, হ্যাঁ স্কুটি কেনার জন্য। কেনার জন্য। আচ্ছা, তো ওখানে যাওয়ার পরে হলো কিনলাম। কেনার পরে আমি যখন ওটা আনবো গাড়িটা, তখন হলো কুরিয়ার সার্ভিসে যখন আমি আনবো, তখন ওনারা চাইতেছে 4,000 টাকা। হুম, এখন 4,000 টাকা চাইতেছে এবং 8 দিন লাগবে, কিন্তু বাইকটা আমার কালকেই দরকার। হুম, মানে আমি যে ডেলিভারিগুলো করব এটার জন্য আমার বাইকটা কালকে দরকার। ও ওনাদের এত রিকোয়েস্ট করলাম যে ভাই কালকে কোনোভাবে নেওয়া যায় কিনা, বলছে না নেওয়া যাবে না, আবার 4,000 টাকা। তা আমার সাথে আমার যে ফ্রেন্ড ছিল ওই বলতেছে যে আর দূর চলো তো চালিয়েই যাই। হুম, হ্যাঁ, তা তখন কিন্তু ওই বাইক জীবনেও চালাইনি, হুম, কিন্তু মানে অদম্য স্পৃহা আছে যে মানে ইচ্ছা আছে যে পারবো। হুম, তো ওই বাইকটা কিন্তু চালা শুরু করছি, মানে রাজশাহী থেকে ঢাকাতে বাইক চালিয়ে আসবো, তাও হলো টিভিএস 100। হুম, এটা এমনি ওই যদি ফু দেয় তাহলে উড়ে যায়, এমন ধরনের এত হালকা বাইক। আচ্ছা, আচ্ছা, তো হাইওয়েতে আসতেছি, হুম, হুম, এখন হলো বগুড়ার এখানে আমাদের কাছে না কাগজ আছে না হলো হেলমেট আছে, কোনো কিছু নাই, আমরা কিন্তু চালিয়ে চলে আসতেছি বিকেলের দিকে। হুম, হুম, তো বগুড়া হাইওয়েতে পুলিশে ধরছে আমাদের, মানে ওরা আশ্চর্য হয়ে গেছে যে আমরা ঢাকা যাব, হুম, আমাদের কাছে কোনো হেলমেট নাই, গাড়ির কোনো কাগজ নেই, কিছু নাই। তো ওখানকার যেই সাব ইন্সপেক্টর একজন, তারপরে টিআই ছিল, হ্যাঁ ট্রাফিক ইন্সপেক্টর যে ওদের, তো নিয়ে গেল আমারে। তো পরে বলতেছে যে ভাই এটা মানে আহ, আপনার কই, হেলমেট কই, কাগজ দেখান, মামলা দেবে এখন। তা আমি চিন্তা করলাম যে 4,000 টাকার জন্যে আমরা চালিয়ে যেতেছি, হুম, এখন উনি 3,000 টাকার মামলা দিবে। আচ্ছা, তা আমি বললাম যে স্যার ঠিক আছে মামলাটা দিয়ে আগে কথা শুনেন আমার, হুম, জাস্ট 2 মিনিট কথা শুনেন, তারপরে দরকার হলে বাইকই রেখে দেন, হুম, ঠিক আছে। তো উনি বলেন। তারপর আরো বললাম যে আসলে স্যার আমি তো চা বিক্রি করি, গরিব মানুষ খুব, তো মানে আমি টাকা বাঁচানোর জন্য আমার কাছে টাকা নাই, এজন্য হলো আমি বাইকটা কিনতে গেছিলাম বাঘাতে। বাঘাতে কিনছি স্যার, কেনার পরে এখন 4,000 টাকা কুরিয়ার সার্ভিসে চাই, এই টাকাটাও দেওয়ার আসলে মানে সক্ষমতা নাই এত টাকা যে দিব। তো স্যার যদি 3,000 টাকা আপনি যদি করেন আমারে, মানে পানিশমেন্ট দেন, ওটা পানিশমেন্ট না দিয়ে বাইকটাই রেখে দেন। আর আহ, বলছে যে আপনি কি সত্যি চা বিক্রি করতেন। তা আমি আবার এমনি এই যে ডেঙ্গু টেঙ্গু হয়ে তো আরো স্বাস্থ্য কমে গেছে, তখন তো একটু তখন আরো একটু সুন্দর ছিলাম। তো উনি মানে একবারও বিশ্বাস করতে পারতেছে না। হ্যাঁ, 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 তা আমি আমাদের ফেসবুক পেজে নিয়ে গেলাম ওনারে, হ্যাঁ, হুম, 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 যে দেখেন তো প্রথম আলোর নিউজ, তারপরে বাংলাদেশে তো লিডিং পর্যায়ে যতগুলো টিভি চ্যানেল আছে হুম, সবগুলো তো নিউজ করছে, 71 চ্যানেলের একটা নিউজ দেখালাম, ডকুমেন্টারি করছিল। তো পরে উনি আশ্চর্য হয়ে গেছে যে কি বলেন, আমি তো মনে করছি যে ইয়ার কি করতেছেন আপনি, হ্যাঁ। তো ওই পরে হলো আমারে চাবি দিয়ে দেয়। তো বললো যে আসলে আপনাকে সেলুট যে আপনি আহ, মানে এমন একটা মানে আমাদের দেশে আপনি এত হায়ার এডুকেটেড একজন মানুষ চা বিক্রি করতেছেন, হুম, হ্যাঁ। তো উনি এটাকে খুব অ্যাপ্রিসিয়েট করলো। তো আমার কাছে মানে, এবং উনি
বলে দিল যে এর পরে যদি কোনো জায়গাতে ধরে তো আমার নাম বলিয়েন। হ্যাঁ, আচ্ছা, তো আসলে আমার যে ফ্রেন্ড আছে ওই খুব আশ্চর্য হলো যে ওই তো আবার একটু চা বিক্রি করে এত সম্মান পাওয়া যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ মানে ও একটু মূর্খ, হ্যাঁ মানে শিক্ষিত না। তো ওই বললো যে এমএ পাস চাওয়ালা কি তাহলে খুব গুরুত্বপূর্ণ আর কি, যে আপনাকে টিআই ছেড়ে দিল, এটা এই মুহূর্তে আপনাকে কোনোভাবেই ছাড়ার কথা ছিল না, হুম, কিন্তু আপনাকে ছেড়ে দিল। তো এই বিষয়গুলো হলো এরকম প্রায় 10-15টা ঘটনা আছে আমার জীবনে যে ঘটে পুলিশ গেছে। ভাই হলো, পুলিশেরাই আমাকে ছেড়ে দিয়েছে। তার মানে আসলে যারা শিক্ষিত বেকার যদি আমরা বলে থাকি, যারা হুম, শিক্ষা গ্রহণ করেছে, এডুকেশন নিয়েছে বা গ্রাজুয়েশন করেছে, আন্ডার গ্রাজুয়েশন করেছে, এরকম প্রচুর আছে আমরা যাদেরকে শিক্ষিত বেকার হুম, বলি। হুম, হুম, হুম। তার মানে শিক্ষা গ্রহণ করার পরে বেকার না থেকে চাওয়ালাও হতে পারে। আর আপনি তো যেহেতু নিজেই এমএ পাস করেছেন, এমএ পাস করে চাওয়ালার উদ্যোগ, তো শিক্ষিত যারা তারা চাওয়ালাও হতে পারে। এটা তো খুবই সহজ একটা বিষয় মনে হচ্ছে। সহজ, একেবারে পানির মতো সহজ। দেখেন হুম, আমাদের একটা মানে আমাদের অনেক ভাইয়েরা বলে যে ভাই যেহেতু আপনি মোটামুটি এখন সাকসেসফুল, হুম, হুম, তো আমাদের জন্য কিছু যদি করতেন। হ্যাঁ, হুম, তো আমি এই জায়গাটাতে চিন্তা করলাম যে যেমন দেখেন আমি যদি কাউকে আমাদের রেসিপি দিই তাহলে তো আমাদের রেসিপির থাকলো না, সেক্রেসি থাকলো না। হুম, হুম, তারপর আমি চিন্তা করছি যে না, আসলে আল্লাহ যতটুকু আমাকে বড় করবে লিখে দিয়েছে, এটা আমি আমার প্রাইভেসি যদি কেউ জেনেও যায় তাও আল্লাহ ওখানে আমাকে নিয়েই যাবে। তা আমি চিন্তা করলাম যে ঠিক আছে আমি তাহলে শিখাবো। তো আমি যেহেতু টিচার ছিলাম, শেখানোর প্রতি তো একটা মানে জন্ম মানে সহজ, ঝোঁক, হ্যাঁ আগে হ্যাঁ ঝোঁকটা রয়ে এই গেছে। ঝোঁক। তো এখানেও যে চায়ের দোকান দিয়েও যে শেখানো যাবে, তো আমাদের এখান থেকে প্রায় 200 জন মতো অলরেডি আমরা ট্রেনিং দিয়েছি। তো ওনারা বলে যে আসলে ভাই আপনার বোঝানোর ক্যাপাসিটি তো অনেক চমৎকার। তা আমি বলছি ভাই আমি তো টিচার ছিলাম, ওই জায়গাটা থেকেই তো আমার একটা বৈশিষ্ট্য মানে চলে আসতেছে। তো আমি যে জিনিসটা করলাম যে অনেকজন বলে যেমন আমাদের এক একটা চায়ের দোকানে 15 থেকে 16-17 লাখ 20 লাখ টাকা মতো ইনভেস্টমেন্ট আছে এক একটা দোকানে। হুম, কিন্তু এখন চায়ের দোকান বলতে মনে করে যে চা কফি জুস এগুলো আবার শিখতে হয়। মানে আমরা যে এই যে মানে কমেন্ট করতে কিংবা একটা কোনো মানে কোনো একটা কথা বলতে তো টাকা লাগে না, হুম, বলে দিলাম। কিন্তু একটা কফি মেশিনের দামই হলো 5.5 লাখ টাকা, 8 লাখ টাকা একটা এক্সপ্রেসো মেশিনের দাম। অথচ আপনি চা কফি জুসের জায়গাটারে আপনি একটা আইস মেকার কিনবেন, হুম, সর্বনিম্ন বাংলাদেশে আইস মেকারের দাম হলো 80,000 টাকা। কিন্তু আপনি এই জুসের যে আইসগুলো মেক করে যদি আপনি এগুলো যদি একেবারে অথেন্টিক ওয়েতে তৈরি করেন তাহলে 100% আপনাকে ওই ইগুলো কিনতে হবে। তাহলে একটা 80,000 টাকা যদি মানে একটা আইস মেকার হয়, তাহলে এটা এগুলোর দাম কত আছে হুম, চিন্তা করেন। কিন্তু আমরা চা বলতে চায়ের দোকান বলতে আমরা এই জিনিসগুলোকে এমনভাবে চিন্তা করি যে টং দোকানের 5,000 টাকা দিয়ে একটা চায়ের দোকান, এই দোকানই হলো দেওয়া যায়। আমি যে জিনিসটা করছি যে 5,000 টাকা আপনি 20,000 টাকা যদি ইনভেস্ট করতে পারেন চায়ের দোকানে, এটা কনফার্ম আপনি মাসে 30,000 টাকা ইনকাম করতে পারবেন। 20,000 টাকা ইনভেস্ট করে 30,000 টাকা। হ্যাঁ, 30,000 টাকা ইনকাম করতে পারবে কিভাবে? হুম, এই জিনিসটা দেখানোর জন্যই হলো আমি যে গাড়িটা তৈরি করতেছি, হুম, আমি নিজেই এই চায়ের মানে এই গাড়িটা আমি করব, চালিয়ে চা বিক্রি করে ওদের দেখাবো। যারা বলে মানে আসলে আমাদের বাঙালিদের হলো 3টা হাত, কিন্তু বাম হাত ডান হাত আর অজুহাত, এই 3 হাত দিয়েই কিন্তু 2 হাত দিয়ে কাজ করতে চাই না, লাস্টেকার হাতটা দেয়া হলো মানে যত প্রকারের কাজ আছে সবগুলো কাজ করতে চাই। হুম, তো ওই অজুহাতের জায়গাটা মানে করার জন্য, ঠিক করার জন্য যখন আমি নিজেই যখন ওই গাড়িটা অপারেট করে চা বিক্রি করব, এবং আপনি দেখেন ঢাকা শহরে ফ্লাক্স করে চা বিক্রি করে হুম, ঘুরে ঘুরে, এই হলো প্রায় 700-800 টাকা ইনকাম করে। এমন হুম, আপনি একটা ফ্লাক্স মানে যারা ঘুরে জিজ্ঞাসা করেন, আমি ঢাকাতে মানে বললাম তো যে আমি চা নিয়ে সব কিছু করি এখন। আমি যদি একটু ঘুরতেও যাই কোনো জায়গাতে, কোনো চায়ের দোকানদার যখন যেখানে ফ্লাক্সটা চা বিক্রি করতেছে, আমি কিন্তু চা এখনো খাই না, হুম, কিন্তু ওনাকে বলি যে আঙ্কেল আমারে 1 কাপ চা দেন, কিংবা ভাই, কিংবা যে যে মানে করে, তাকে গিয়ে তখন আমি জিজ্ঞাসা করি। এবং তাকে কিন্তু আমি শিক্ষাটা দিই যে এই চাটা এভাবে যদি বানান তাহলে আরো ভালো হবে, এই চাটা যদি এভাবে বানান তাহলে খরচ কম হবে। হ্যাঁ, তখন উনি ভাবে যে আচ্ছা বাবা, তুমি যে এত কিছু জানো,
এ, এটা কিভাবে, তুমি কি কোনো চা কোম্পানির মালিক নাকি? আমি যে না না, আমিও চা বিক্রি করি, আমারও চায়ের দোকান আছে। হ্যাঁ, তখন তো ওইভাবে, তখন তো আমাকে ওন করতে পারে ওই, কারণ ওইও যেহেতু চাওয়ালা, আমিও চাওয়ালা। তখন কিন্তু এই জিনিসগুলো ভাবে যে না না, আমি আসলে এই জায়গাটাতে একটু ঝামেলা। যখন আমি চায়ের দোকান প্রথম দিই, তখন ঝামেলা করতেছিলাম যে এটা কিভাবে, কতটুকু পানি দিব, কতটুকু মানে চা পাতি দিব, চিনি কিভাবে দিব, কোনো তেজপাতা লাগবে কিনা, মানে ফ্র্যাগনেন্স আনার জন্যে। এই জিনিসগুলো তখন বুঝিনি বাবা, এখনো বুঝতেছি না ক্লিয়ার ভাবে। তা আমি তাদের নিয়ে আসলে কিছু কাজ করতে চাই, যে তাদেরকে ট্রেন আপটা করতে চাই। রং চা বেশিরভাগ জায়গাগুলোতেই কিন্তু ঠিকভাবে মানে করতে পারে বানানো না, হয়। বানাতে পারে না কিন্তু। আর লিকার বলতে যে জিনিসগুলোকে আমরা বুঝি যে এই 5-6 ঘন্টা একটা চলতেছে, ওই যে একটা পাত্রে দেখতে পাচ্ছে যে কেটলিতে চাটা 5 ঘন্টা 6 ঘন্টা মতো, চলছে। 7 ঘন্টা মতো চলতে আছে। আবার যখন পানিটা শুকিয়ে যায়, ওই চাপাতির ভিতরে আবার পানি দিয়ে দেয়, ওই চাপাতির ভিতরে আবার হলো চাপাতি দেয়। তো এইটার লিকার তো কালো হয়ে একেবারে পুরাই হয়ে যায়। তা আমরা যখন ওই জিনিসটাতে অভ্যস্ত হয়ে গেছি, তখন ভালো জিনিস খেলে তখন বলি যে লিকার একটু কম হয়ে গেছে, কিংবা লিকার বেশি হয়ে গেছে, এই 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 প্রবলেমগুলো থাকে। এই পর্যায়ে এসে আমরা দর্শকদের একটা প্রশ্ন নিতে চাই। দর্শক একটা প্রশ্ন করেছে যে আসলে দর্শক আপনাদের প্রশ্ন, আমরা আপনাদের কথাগুলোকেই আমরা জিজ্ঞাসা করছি, যে কথাটা সেটা জানতে চাই। আমরা আসলে যে প্রশ্নটা একটু আগেও করেছি যে এই যে শিক্ষিত হয়ে বা এমএ পাস করে কোনো কিছু চায়ের মতো একটা পেশাকে বেছে নেওয়া, এবং অনেকের দেখা যায় যে পুঁজিও থাকে না, মানে দুইটা মিলিয়ে যে একটা সিদ্ধান্তহীনতার জায়গা। দর্শকদের প্রশ্ন এটা ছিল যে এই সিদ্ধান্তহীনতার জায়গাতে আমরা কিভাবে সমাধান করতে পারি, আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। আসলে যে জিনিসটা হলো, ওই যে যেটা বলছিলাম যে আমাদের অজুহাত, আমরা কিন্তু বাংলাদেশে এমন একজন মানুষ পাবেন না যারা শিক্ষিত বেকার, তার কাছে 20,000 টাকা দামের মোবাইল নাই। হুম, খুব কম। হুম, উনি 20,000 টাকা দিয়ে কিন্তু একটা মোবাইল কিনতে পারবে, হুম, কিন্তু এই 20,000 টাকা সে ব্যবসায় লাগাতে পারবে না। হুম, এই যে আমাদের লেম এক্সকিউজ গুলো, হ্যাঁ, হুম, এগুলো ভাঙাচোরা অজুহাত। যে আমি যদি আমার আমার কথা বলি, আমাদের যে নুরের চালার যে ব্রাঞ্চটা, লাস্ট এখানে এমন হয়েছে যে আমি যখন বিয়ে করি, বিয়ের সময় যে ফার্নিচারগুলো ছিল, ওই হ্যাঁ, ফার্নিচারগুলো সব বিক্রি করে দিয়ে আমি স্টিকার লাগাইছিলাম। আমার এখনো বাসায় কিন্তু ফার্নিচার নাই। আচ্ছা, আমি ওই জায়গাটা থেকে যে জিনিসটা, যে আমার স্টিকারগুলো দিলে আমার দোকানটা আরো সৌন্দর্য বর্ধন হবে, তখন কি করলাম আমি, কোনো পৃথিবীতে এমন কোনো পাবেন না, বউ নাই, উম, যে তার শখের যে ফার্নিচার বিক্রি করে তার স্বামীকে বলবে যে স্টিকার লাগাও। হুম। কিন্তু এটা আপনাকে কনভিন্স করতে হবে। তার মানে আপনি হ্যাঁ, আপনার ওয়াইফকে কনভিন্স করেছেন এই হ্যাঁ, ব্যাপারে? আমি কনভিন্স করছি যে দেখো, এই ফার্নিচার হয়তো 2 দিন পরে নষ্ট হয়ে যাবে, কিন্তু আমি এমন এক ফার্নিচার দাঁড় করাইতেছি, ইন ফিউচার এরকম 1000 ফার্নিচার তোমাকে আমি কিনে দিতে পারবো। তখন এই জিনিসটা সে বুঝছে, মানে একেবারে ইনস্ট্যান্ট বুঝছে। কিন্তু যখন বিক্রি করার পরে, যখন তার বান্ধবীরা এসে যে দেখছে যখন, তখন তো আবার ঝামেলা কিন্তু। হুম, হুম, কিন্তু আমি যে কাজ করে ফেলাইছি কিন্তু। তো যে বিষয়গুলো হলো, আসলে আমাদের যে অজুহাতটা বাদ দিতে হবে। অজুহাত, আমার কাছে একটা মোবাইল আছে, আমি মোবাইল বিক্রি করে দেয় ব্যবসা শুরু করে দেবো, এমন এখন বাংলাদেশে অনেক ইয়াং এন্টারপ্রেনার আছে যারা, এক ছেলেরা দেখলাম একটা ব্যবসা দিয়েছে, উনি হলো ফুটপাতে, উনি মোবাইল বিক্রি করে হলো একটা ব্যবসা দাঁড় করাইছে 20,000 টাকা দিয়ে। একজন বাইক বিক্রি করে, তার শখের বাইক বিক্রি করে সে ফুটপাতে একটা ব্যবসা দিয়েছে। তা আপনি মানে, আমার কাছে এখন যেটা মনে হয়, আমি যখন আগে শুনতাম, আমি 10 মিনিট স্কুলে আইমান সাদিক ভাইয়ের একটা কথা শুনছিলাম, উনি হুম, হুম, বলছিল যে টাকার অভাব নাই, টাকা দেওয়ার জন্য, ফান্ড দেওয়ার জন্য আপনাকে বসে আছে, কিন্তু ফান্ড নেওয়ার মতো তো আপনার যোগ্যতা নাই। হুম, আপনি ওই ক্যাপাবল না, এই জন্য আপনি পাইতেছেন না, কিন্তু আপনি বলতেছেন যে না, ফান্ড কোনো জায়গা থেকে পাওয়া যায় না। তো বিষয়টা হলো যে আমার কাছে যে জিনিসটা মনে হয় যে টাকা কোনো ফ্যাক্টর না। হ্যাঁ, আপনার বিজনেস করার জন্য আপনার উইলিং পাওয়ার লাগবে প্রচুর, যে আমি বিজনেস করব এবং কিভাবে করব। তখন আপনি খালি রাস্তায় নেমে যান, দেখেন রাস্তা, আপনি কোনো একটা জায়গায় যাবেন, হুম, আমি আপনাদের এখানে কখনো আসিনি, আপনি আমাকে লাইভ লোকেশন দিয়েছেন, হুম, হুম, আমি লাইভ লোকেশন দেখার পরে কিছু দূর পর তার ঢুকতে দিতেছেন, এখান থেকে রিক্সা ঢুকতে দেয়নি। হুম,
তা আমি যদি অজুহাত থাকতো আমার, তাহলে তো আর আসতাম না, এতদূর পর্যন্তই, তাহলে আমি যাব না আর। নেমে কিন্তু খুঁজে বের করলাম। তো আপনাকে ব্যবসা করার জন্য আসলে পুঁজি ম্যান্ডেটরি না। পুঁজি তো আপনার কাছে যখন আপনি এমন মানে যে রাস্তাতে যেতেছেন, আপনি পাগল হয়ে গেছেন ব্যবসাটা করার জন্য, তখন তো পুঁজি আপনি যেটাই সামনে পাবেন। একজন নেশাগ্রস্ত মানুষ, সে হলো তার মার কানের দুল বিক্রি করে দিতেছে, কিংবা যা পাইতেছে সামনে সেটাই বিক্রি করে সে কিন্তু নেশা দূর করতেছে। ব্যবসাটা এক ধরনের নেশা। যদি এটা নেশা ভাবে নিতে পারেন, পুঁজির অভাব হবে না। তাহলে আপনার যে জার্নি, সেই জার্নিতে এখন এসে আপনি নিজেকে কি সফল মনে করেন, না মনে করেন যে ডিসিশনটা ভুল ছিল? না, ডিসিশন তো এটা হলো মানে পৃথিবীতে যতগুলো সংখ্যা আছে, এই সংখ্যার থেকেও বেশি ডিসিশনটা আমার রাইট ছিল। আচ্ছা। মানে এটা আসলে এই এমএ পাস চাওয়ালার যে ডিসিশনটা, এবং এমএ পাস চাওয়ালার আগে যতগুলো আমি ডিসিশন নিয়েছি, আমার সবগুলো ডিসিশন দেখতেছে ফ্যামিলি বললেই আমি ওই জায়গা থেকে বাদ দিতেছি। কিন্তু এমএ পাস চাওয়ালাতে এসে তো আমার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন, আমার ফ্যামিলি, এরা কেউই চায় না, এখন পর্যন্তও চাই না। আমার আম্মার একটা কথা বলি, আমার আম্মার সাথে আমি প্রতিদিন কথা বলি, অসুস্থ মানুষ। তা আমার আম্মা এখনো আমারে বলে যে তুমি দরকার হলে 10,000 টাকা বেতনের একটা চাকরি করো, তাও তুমি বাবা চা বিক্রি করো না। আমারে মানুষজন এসে বলে যখন যে তোমার ছোট ছেলে চা বিক্রি করে, আমার খুব কষ্ট লাগে। তা আমি বলছি আমার এই যে 10,000 টাকা বেতনের আমার কাছে 15 জন চাকরি করে, তা আমি আর তুমি আমাকে কিসের জন্য এই চাকরিটা করতে বলতেছো? তো বলছে তুমি বুঝবা না এটা। তখন আমি বলি যে আচ্ছা ঠিক আছে যাও, হ্যাঁ তুমি সব বুঝো, তুমি বুঝা থাকো, আমি দেখি চাকরি যদি পাই চাকরি নিয়ে নেবো, প্রবলেম কি। মানে মাকে সান্ত্বনা দেওয়ার জন্য। তার মানে কি আসলে আপনার যদি বলতে হলে কি আপনার ভাগ্যটা খুব ফেভার করেছে আপনাকে, নাকি আসলে আপনার জার্নির শেষ মোমেন্টে সফলতার দেখে আমরা মনে করছি আপনি খুবই সফল? পেছনে অনেক গল্প আছে আপনার ব্যর্থতার গল্প, যেগুলো কেউ জানে না বা কেউ শোনেনি, সেই কারণে মনে হচ্ছে যে আপনি আজকে সফল, আপনার ভাগ্য আপনার ফেভার করেছে। না আসলে মানে আপনার আসলে আপনার জার্নিটা শুনতে চাই, যে আপনার এই এমএ পাস চাওয়ালা কেন হলেন। নিশ্চয়ই আপনি গ্র্যাজুয়েশন করার পরে বা মণিপুর স্কুলে চাকরি ছেড়ে দেওয়ার পরে বা শিক্ষকতা থেকে বের হওয়ার পরে স্বেচ্ছায় চাওয়ালা হন নাই, এটার পেছনে একটা জার্নি আছে। এই জার্নিটা দর্শকদের উদ্দেশ্যে একটু বলুন। আসলে আমি তো মানে একটা কলেজের ইংলিশের লেকচারার ছিলাম। তো করোনা প্যান্ডামিকের পরে তো টিচিং প্রফেশন অনেক ঝামেলার ভিতর দিয়ে গেছে। তো তখন তো বসে থাকতাম, কোনো কাজ ছিল না, খালি মোবাইল টিপা কাজ ছিল। তারপরে তো মানে এই জার্নিটা মনে হইতেছিল যে করোনার সময় যে হয়তো 2 মাস 3 মাস 4 মাস এরকম করতে করতে টিচিং প্রফেশন তো সবচেয়ে মানে ভয়ঙ্কর একটা মানে এক্সপিরিয়েন্সের ভিতর দিয়ে গেছে। তো তখন এমন একটা পর্যায়ে মানে গেছে যে আসলে কি করা যায়। তারপরে তো যখন মানে আর ঠিক হয়ে যাচ্ছিল না করোনাটা, তখন চিন্তা করলাম যে অনলাইনে কোনো কিছু করা যায় কিনা। তা আমি তখন কলকাতা নাইট রাইডার্সের আইপিএল এর একটা খেলা দেখতেছিলাম। তো ওখানে দেখলাম যে জার্সিতে আন একাডেমি লেখা আছে। তা আমি ভাবলাম যে আন একাডেমি কি জিনিসটা, দেখি তো, গিয়ে দেখি যে একটা অনলাইন একটা শিক্ষা প্রতিষ্ঠান। তা আমি ভাবলাম যে এই আইপিএল এর কিংবা কলকাতা নাইট রাইডার্স এর মানে এই স্পন্সর ওনারা, হ্যাঁ, তো এটা খুবই হলো। তারপরে আমি ভাবলাম যে অনলাইন স্কুল নিয়ে আরোই করে, তো দেখি বাইজুস তারা ইন্ডিয়ান যে টিমেরই স্পন্সর ছিল। তাই আমি ভাবলাম যে বাংলাদেশে কেউ আছে কিনা দেখি তো। পরে দেখলাম যে হ্যাঁ 10 মিনিট স্কুলকে দেখলাম। তো এটার প্রতি খুব আগ্রহ জাগলো, এবং কোর্স বিক্রি করে কোটি কোটি টাকা ইনকাম করতেছে। তখন এই প্রফেশনটার প্রতি মানে একটা লোভ কাজ করলো। হ্যাঁ, তো তারপরেই তো ভাবলাম যে বাড়িতে যে আমি জমি জমা পাইছি সবগুলো বিক্রি করে দেবো, দেওয়া হলো এই প্রফেশনটাতে আমি ঢুকবো। যেই কথা সেই কাজ। আসলেই ভাইয়েরা অনেক নিষেধ করছে, তো শুনিনি। হ্যাঁ, আমার আব্বাও 2008-এ মারা গেছে, তখন তো আর আসলেই কারোর কথা শোনার আর কোনো নাই। তো লাস্ট এখানে সব বিক্রি টিক্রি করে এই অর্ক অনলাইন প্ল্যাটফর্মটাকে করলাম, দাঁড় করাইলাম। মানে অর্ককে আপনার প্রথম ভেঞ্চার বা প্রথম শুরু করেছেন? প্রথম শুরু করলাম। তো এখানে গিয়ে হলো ওয়েবসাইট ডেভেলপার যারা আর যারা ডিজিটাল মার্কেটার, মানে এরা
আমি বাংলাদেশে মনে করি যে মানে এই প্রফেশনের মতো এত অদক্ষ প্রফেশন মনে হয় যার নাই। আর আচ্ছা। এরাই মনে হয় যে পৃথিবীতে সবচেয়ে ব্যস্ত, মানে এদের এদের থেকে মনে হয় ব্যস্ত আর কেউ নাই। একটা জিনিস ওরা পারবে একটা ওয়েবসাইট করতে, ওরা নিয়ে নেয় 50টা ওয়েবসাইট, এবং 50 জনকে না খেয়ে দড়ি দিয়ে কিভাবে ঘুরাইতে হয়। কিন্তু এই দড়িতে ঘুরাইলে যে ওর ক্ষতি হইতেছে আরেকজনের, হুম হুম ইনি এটা বুঝতেছে না। এখন উনি বলতেছে এজন্যই হলো আমি বাংলাদেশিদের কাজ করি না। বাংলাদেশিরা কাজ করতে পারে না, উনি নাকি আমেরিকার কাজ করে। বুঝেন, হুম যারা ওয়েবসাইট ডেভেলপার মেজরিটি পার্সেন্টই তাদের কথাই হলো যে তারা বাংলাদেশি কাজ করে না, সব বিদেশির কাজ করে। হুম হুম তাহলে ভাই তুমি বাংলাদেশিদেরই কাজ করতে পারতেছো না। বাংলাদেশের যতগুলো সাকসেসফুল ভেঞ্চার আছে, 10 মিনিট স্কুল, শিখো কিংবা আদার্স যারা আছে, আমার কাছে মনে হয় যে বেশিরভাগই বাইরে থেকেই তারা ডেভেলপার হায়ার করা। তো আমার কাছে মানে তখন তো মানে এমন ধরনের হয়েছে যে বলছে আমি 4-5 জনকে দিয়েছি, 4-5 জনই একই। 1 মাস করার পরে বলছে ভাই আপনি যেটা বলছেন এটা আসলে আমাদের দ্বারা সম্ভব না, আর যদিও সম্ভব হয় টাকা আরো বেশি লাগবে। তা আমি যখন বলি যে টাকা কত লাগবে বলেন, তখন বলছে না না ভাই আপনার রিকোয়ারমেন্টগুলো আসলে ফুলফিল আপ করা আমাদের জন্য একটু টাফ। হুম কিন্তু টাকার কথা বলছে যখন, উনি পারবে না এই কথাটা কিন্তু বলতেছে না। তো লাস্ট এখানে এরকম করতে করতে তো প্রায় 7-8 মাস চলে গেছে। হুম তখন আমি চিন্তা করলাম, এবং অলরেডি কিন্তু এখানে আমার টোটাল ইনভেস্টমেন্ট ছিল 35 লাখ টাকা, আচ্ছা, মানে অলরেডি শেষ। শেষ। ঠিক আছে, মানে দৌড়াদৌড়ি ঝাপাঝাপির ভিতরে যে মানে টাকাগুলো কখন যে চলে গেছে। কয় মাসে 35 হ্যাঁ, লাখ টাকা আপনি লস 8 করেছেন? মাসে। 8 মাসে। মানে প্রতি মাসে কত করে করেছেন লস? মানে কত করে করছি ওই 4 আষ্টে হিসাবটাও এখন 32, মানে হিসাবটাও 4 আষ্টে 32, 4 লাখ প্লাস। মানে টাকা গেছে মনে হইতেছে কিভাবে জানেন, মানে আহ, অনেক সময় নেশাখোরেরা যে টাকা দেখলো এত টাকা, কিন্তু হঠাৎ করে দেখছে নাই, কইছে কি টাকা গেল কই, হুম কিন্তু খেয়ে ফেলাইছে যে এই জিনিসটাই করতেছে না। মানে এই জিনিসটা আমি যখন দেখতেছি যে মাস যাইতেছে আর হলো আমি ঝামেলার ভিতরে পড়ে যেতেছি, হুম তখন কিন্তু তাড়াতাড়ি করে আমি বাদ দিলাম যে না না, আমি এখন যত তাড়াতাড়ি মানে একটা ভুল ট্রেনে উঠে গেছি, এখন যত তাড়াতাড়ি নামবো ততই তত মঙ্গল। মঙ্গল। তো এই ভুল ট্রেন থেকে যদি তাড়াতাড়ি না নামতাম, মানে আমি তখন আমি লাস্ট ট্রাই বলে একটা কথা আছে যে আমি লাস্ট ট্রাই করবো একটা, মানে যেহেতু এটা বাদ দিয়ে দেবো। হুম। তো আমি চিন্তা করলাম, আমি দেখলাম যে একটা প্রতিষ্ঠান, ওনাদের জারিক নামে, হ্যাঁ। তো আমি চিন্তা করলাম যে নিজের বলার মতো ফাউন্ডেশনের একটা পেজে দেখলাম ঘুরে দাঁড়ানোর গল্পতে, ওদের দেখলাম যে জারিকের নাম মানে এই ইগুলোকে এখানে যারা মেম্বার আছে তাদেরকে ওয়েবসাইট ডেভেলপমেন্টের তারা করে, হেল্প করে। হুম তা আমি ভাবলাম যে তাহলে তো আমার এই হেল্পটা দরকার। তা আমি ওনার কাছে গেলাম। হ্যাঁ, মিরপুর 11 কি 11তে মনে হয় ওদের এটা ছিল। তো পরে গিয়ে উনি করলো, যেহেতু আমিও নিজের বলার মতো ফাউন্ডেশনের মেম্বার ছিলাম, উনিও, হুম হুম যেহেতু একটা সখ্যতা গড়ে উঠলো। তো ওনাকে গিয়ে বলার পরে উনি বলছে যে না, উনি অন্যান্য জন যে ইগুলো ছিল কন্ডিশন, টার্মস অ্যান্ড কন্ডিশন ছিল, ওর হলো ডাবল টার্মস অ্যান্ড কন্ডিশন আরও দিল। তা আমি ভাবলাম যে না, এটা তাহলে তখন রাত 9টা বাজতেছিল। হুম তা আমি বললাম যে অর্কর কবর দিয়ে দিলাম আজকে, অর্ক বাদ। হুম হুম। কিন্তু সামনের মাসের 1 তারিখে, মানে ওরা রাগ করে বললাম কথাটা, যে সামনের মাসের 1 তারিখে হয় আমার নাম পৃথিবী থেকে মুছে যাবে, হুম নাহলে আমার নাম বাংলাদেশ জানতে পারবে যে এই নামে একজন মানে মানে ব্যক্তি আছেন। ব্যক্তি জন্মগ্রহণ আছেন। করছে নতুন ভাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা বলছে যে ভাই কি রাগ করলেন, আমি বলছি না এটা রাগ না, এটা জিদ। ঠিক আছে, হুম হয় থাকবো না পৃথিবীতে, নাহলে পৃথিবীকে জানাবো যে আমি আছি। হুম এ দুইটার ভেতরে মানে ফার্স্ট গিয়ার নাহলে লাস্ট গিয়ারে চলে যাব এখন। হুম তো তারপরে তো ওটা বাদ দিয়ে দিলাম, হুম অল্প বাদ। এবার তখন চিন্তা করলাম যে আমার প্রতিদিনের একটা ইনকাম সোর্স বের করা দরকার। তারপর তো অনেক ঘোরাঘুরি করলাম, করলাম। তারপরে প্রথম যেটা আমি ইচ্ছা করলাম যে আমি একটা অটো রিক্সা কিনবো। আচ্ছা, অটো রিক্সা চালানোর ইচ্ছা হলো। অটো রিক্সা মানে দেখি যে, কারণ তখন টাকাটা আমার কাছে এত দরকার, এত দরকার আসলে আমি আহ, মানে বইলে বুঝাতে পারবো না, এখন তো বলতে মানে করতে পারতেছি না। মানে টাকাটা তখন আমার কাছে মনে হইতেছিল যে 100 টাকা
আমার কাছে 1 কোটি টাকার সমান মনে হইতেছিল। পকেটে টাকা না কারণ থাকলে যেটা হয়। দেখেন যে মানে যে কষ্টগুলো সবচেয়ে কষ্ট যে আহ, বাবা যে সাপোজ একটা মানে মানুষ মরে যাওয়ার পরে কি হয় যে একটা ফ্যামিলি থাকে না, কবরস্থান। আমি কিন্তু ওই কবরস্থানটাও আমার বিক্রি করে দিয়েছিলাম। হুম হুম মানে আমাদের যে ফ্যামিলির যে কবরস্থান আছে সেটাও ওই বিক্রি, জায়গায় যে আমার জমিটা ছিল ওটাও আমি বিক্রি করে দিয়েছিলাম। মানে মরার পরেও কবরে জায়গা নাই হ্যাঁ, আপনার, মানে কবর মরার হওয়ার পরেও মতো জায়গা হ্যাঁ নাই। জায়গা নাই কিন্তু। আচ্ছা। মানে এমন একটা মানে ব্যাড মানে একটা ওর্স্ট একটা সিচুয়েশনের ভেতর দিয়ে যেতেছিলাম। তো তখন আসলে আমি আমার ফ্যামিলির ভাইয়েরা এই করে কিংবা আমার শ্বশুর বাড়ির কোটিপতি এগুলো আমার কাছে চিন্তায় আসতেছিল না। আমার কাছে মনে হচ্ছিল পৃথিবীতে সবচাইতে ফকির যদি গরিব মানুষ থাকে সেটা আমি। আমি, এবং সবচাইতে মূর্খ কিছুই বুঝে না সবচাইতে বোকা হাবাগোবা আমি, আর কেউ নাই। হুম কারণ একটা জনকে আমি কিন্তু স্টুডেন্ট লাইফে খুব ভালো স্টুডেন্ট ছিলাম, কিন্তু ওইগুলো সব বাদ হয়ে গেছে কিন্তু। হুম তারপরে যে ডিসিশনগুলো সাপোজ আমি ভালো ভালো জায়গাগুলোতে চাকরি হয়েছে কিন্তু আমার, কিন্তু ফ্যামিলি বলছে যে না তোমাকে আরো বড় হইতে হবে, ওগুলো করার দরকার নেই। তো এই বিষয়গুলো তখন আমাকে কি করছে যে এবার আমি পৃথিবীর কাউরি কথা শুনবো না, হুম হুম, আমি যেটা মনে করবো যে ঠিক ওটাই ঠিক। ওটাই ঠিক। ওটা যদি বেঠিকও হয়, এবং আমি এবার এত লেজার ফোকাস হব, শুধু ফোকাস না, হুম হুম হুম, আমাকে লেজার ফোকাস হতে হবে। চা আমি তখন তো ডিসিশন নিয়ে নিলাম যে চায়ের দোকানদার হুম হবই। হুম হুম, তখন আমি চিন্তা করলাম যে আমি চা খাবো, চা নিয়ে গবেষণা করব, চাকে নিয়ে মনে করেন গোসল করব, যত যা আছে পৃথিবীতে চাই সব কিছু। হুম হুম, তো তখন হলো চায়ের দোকানটা মানে আমি মিরপুর লাভ রোডে নেওয়ার জন্য প্রথম দিকে চেষ্টা করছিলাম যে হাতিরঝিলে নেওয়ার জন্য। হুম, তো ওখানে তো অ্যাডভান্স অনেক বেশি। তারপরে খুব ঘুরতাম এই লাভ রোডে এসে, মানে অনেক আসতাম যে লাভ রোডে যদি একটা দোকান নিতে পারতাম, কিন্তু তখন তো আমার কাছে আর টাকা ছিল না। আমি যে ওখানকার কম্পিউটার কিংবা আদার সব কিছু বিক্রি করলে আমার কাছে মনে হয়েছে 5 থেকে 6 লাখ টাকা পাবো। হুম, তো এখানে এসে যখন জিজ্ঞাসা করলাম দেখি যে 10 লাখ টাকা অ্যাডভান্সই চাই। তো আমি ভাবলাম যে না, সময় ওয়েস্ট করা যাবে না, কারণ যত সময় যেতেছে ওই টাকাগুলো আবার কমে যেতেছে, কারণ ওই টাকা থেকে আমি খেতেছি। তখন আমি চিন্তা করলাম যে না, তাড়াতাড়ি ডিসিশন নিতে হবে। তো তখন 6 লাখ টাকা থেকে আমার কাছে প্রায় 4.5 লাখ টাকা চলে আসে। এই 2-3 মাসে কিন্তু ঘুরে ঘুরে প্রায় 1.5 লাখ টাকা হুম, নষ্ট করে ফেলেছে। তারপরে হলো আমাদের যে প্রথম ব্রাঞ্চটা ওই জায়গাতে হলো ভাটারায় ওইটা, ওই জায়গায় হলো 2 লাখ টাকা অ্যাডভান্স যে একটা দোকান নিলাম, মানে শুরু করলাম। যে আমার কাছে কথা হলো শুরু করি, মানে কোনো ডিসিশনই কিন্তু হুম, 100% মানে একেবারে পারফেক্ট হয় না যতক্ষণ পর্যন্ত আপনি শুরু না করবেন। মানে 70% আপনার কাছে আইডিয়া আছে, আর ঠেকতে ঠেকতে কিন্তু আরো 30% কিন্তু আপনি ওটাকে পজিটিভ করতে পারবেন, কিন্তু আপনি শুরুই করেননি। আর যারা 100% পারফেক্ট হওয়ার পরে শুরু করতে চাইবে পৃথিবীতে একজনও সফল হয়নি। তো তখন হলো আমি চায়ের দোকানটা নিলাম। নেওয়ার পরে তো উম, প্রথমে আমাদের ওটার নাম ছিল অর্ক ক্যাফে। কিন্তু যখন আমি জানতে পারে আত্মীয় স্বজন যে চা বিক্রি করি, তারপরে করি, তখন সবাই মানে একটাই কথা বলে যে শিক্ষিত, এমএ পাস। এত এমএ পাস, তুমি চাকরি করতেছিলা কলেজে, তুমি তো চাইলেই আবার চাকরি করতে পারবা। তো তুমি মনে করো যে কি মাথা কি নষ্ট হয়ে গেছে, মাথায় মানে যত প্রকারের মানে কথা বলা যায়। স্ল্যাং ল্যাঙ্গুয়েজ আছে, যত প্রকারের ইনসাল্টিং ওয়ার্ড আছে, মানে সব বলতেছে। কিন্তু আমি কান বন্ধ করে ফেলাইছি। হুম, আমি মানে কে বলতেছে খালি আমি বলি, ঠিক আছে। কিন্তু আমি কারোর কথা আমি ওই যেদিন থেকে চায়ের দোকানদার হয়েছি সেদিন থেকে মনে করছি যে পৃথিবীতে আমি ছাড়া আর কেউ নাই, আর কারোর ডিসিশন আমি শুনবো না। হুম, তো আমি তখন হলো চায়ের এটাই করার পর যখন আমাকে সবাই বলতেছে এভাবে চায়ের দোকানটাকে নিয়ে ছোট ভাবতেছে, তখন আমি ভাবলাম যে এখানে যেহেতু শিক্ষাটাই আমার সবচেয়ে প্রবলেম হতেছে, তাহলে চায়ের দোকানের নাম দেবো এমএ পাস চাওয়ালা। আচ্ছা, তো এমএ পাস চাওয়ালা নামটা দেওয়ার মানে পরেই সমস্যাকে সমাধান করা। হ্যাঁ মানে যেটা সমস্যা আপনার এমএ পাশের ডিগ্রিটা সমস্যা, হুম সেই ডিগ্রিকেই আপনি মানে সমাধানের একটা রাস্তা করে ফেললেন। মানে জি এই জি জন্য জি। এমএ পাসটাকেই আপনি নাম হিসেবে ব্যবহার করলেন, যেন মানুষ আর এমএ পাস নিয়ে আর কোনো খোঁটা দিতে না পারে। না এটা মানে ওই তখন জিনিসটা যেটা ছিল যে আমার কাছে কথাটা ছিল এরকম যে আরে ভাই আমি আমি প্রবলেমে ছিলাম, যখন প্রবলেমে আছি, যখন আমি 1 টাকা কাউরির কাছে চাইলে পাই না,
কেউ দিতেছে না, কিন্তু কেউ দিবেও না। অথচ কিন্তু আমি একটা কাজ করতেছি, যখন কাজ না করে বসে বসে থাকবো তখন বলবে যে বাদাইম্যা শিক্ষিত হয়ে লাভ কি হলো। হুম আমি যখন ব্যবসা করতেছি তখন বলতেছে যে ছোট করতেছে কিন্তু এটাতে। তো তখন আমি আসলেই মানে যে জিনিসটাকে চিন্তা করছি যে আসলেই শিক্ষিত হলেই শিক্ষিত হলেই যে চাকরি করতে হবে, এবং শিক্ষিত হয়ে অনেকজন আছে যে রিক্সা চালাইতেছে কিন্তু কিন্তু মুখ ঢেকে চালাই যাতে কেউ না দেখে। এখানে আমাদের একটা দর্শকের প্রশ্ন আছে, সেই প্রশ্নটা নিতে চাই। আমাদের দর্শকরা প্রশ্ন করেছেন এই কথাটা যে বাংলাদেশে ধনী হওয়ার একমাত্র মাধ্যম ব্যবসা করা। হুম। সাধারণত যারা ব্যবসা করে তারা ধনী। তো আমাদের যে গেস্ট আসবে তার কাছে আমাদের এই প্রশ্ন যে আপনি কি তাই মনে করেন যে বাংলাদেশে ধনী হওয়ার একমাত্র জায়গা ব্যবসা করা? না, আমি আমি তো বললে না, পৃথিবীর যত বড় বড় মানুষ আছে সবাই বলে পৃথিবীতে 97% মানুষ হলো ব্যবসা করে ধনী। হুম ঠিক আছে, তো এটা তো জানার কথা যে ব্যবসা করলে আপনি ধনী হবেন। কিন্তু 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 আমাদের দেশে সবাই তো চাকরি করে, না, আমরা কিন্তু আসলে আবার সবাই ধনী হতে চায়। আমাদের না, বিষয়টা হলো যে এরকম একটা কথা শুনছিলাম যে বলছে আমার ছেলে বড় হয়ে রাষ্ট্রপতি হোক, হুম কিন্তু রাজনীতি করা যাবে না, রাজনীতি খুব খারাপ জিনিস। তা আপনি রাজনীতি না করলে রাষ্ট্রপতি হবেন কিভাবে? তো আমরা সব সময় কমফোর্ট জোনে থাকা খুব পছন্দ করি, হুম মানে আবার আরেকজনের সমালোচনা করা খুব পছন্দ করি। মানে আমি একটা জিনিস নিজে বুঝতেছি না, একজন হলো উনি উল্টা পথ দিয়ে রিক্সা চালিয়ে আসতেছে, কিন্তু আরেকজনকে বলতেছে যাই দেখে চলতে হবে না, হ্যাঁ দেখে চলবেন। তো ওর পথটাই ছিল রং, কিন্তু আরেকজনকে কিন্তু ওই কিন্তু জ্ঞান দিতেছে কিন্তু। তা আমরা জ্ঞান দেওয়া খুব পছন্দ করি, আর হলো আমরা কমফোর্ট জোনে থাকা পছন্দ করি। চাকরি হলো কমফোর্ট জোন, হুম আর ব্যবসা হলো কিন্তু আপনাকে মানে কমফোর্ট জোনে থাকতে সবসময় দিবে না। স্ট্রেস নিয়ে থাকতে হবে, সবসময় যেমন একটা দেখেন, চিন্তা আমি নিয়ে থাকতে হলো হবে। আগে যখন কলেজে জব করতাম তো দেখতে পাওয়া গেছে যে 7টা থেকে 2টা পর্যন্ত ক্লাস। তো 1টা বাজলেই মানে ঘড়ির দিকে তাকাইতাম যে কখন চলে যাব। শেষ হবে কখন? তো এমন হতো যে আহ, মানে 1টা বাজছে, 1:30টার সময় গিয়ে নিজে গিয়ে করতাম, দাঁড়িয়ে থাকতাম। এমন এমন কিছু সময় ছিল, জাস্ট হলো 2টা বাজছে এর ভেতরেই কিন্তু বের হয়ে কার্ডটা দিয়ে কিন্তু বের হয়ে যেতাম 5 করে। হুম 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 কিন্তু এখন দেখেন কমপক্ষে 18 থেকে 19 ঘন্টা পরিশ্রম করি। হুম মানে এখন হয়, আগে হলো আমি আগে আমার নাম হুম সেভ করে রাখতো স্লিপম্যান। স্লিপ ম্যান। হ্যাঁ, মানে আমি খুব ঘুম পছন্দ করতাম। হ্যাঁ আগে ছিল যে মানে ঘুমানোর ফাঁকে যদি কোনো সময় থাকতো তাহলে কাজ করতাম, হুম হুম আর এখন কাজ করার ফাঁকে হলো ঘুমাই। হুম হুম পার্থক্যটা কিন্তু এইটাই যে আপনি চাকরি করলে আপনাকে কিন্তু প্রথম মানে সময়গুলো যখন স্ট্রাগলিং পিরিয়ডগুলো থাকে তখন কিন্তু আপনি ঘুমাইতে পারবেন না। ওই যে এপিজে আবুল কালাম আজাদই বলছে যে আপনি স্বপ্ন সেটাই যেটা আপনাকে ঘুমাতে দিবে না। আমার কাছে এই জিনিসটা হয় যে অভাব দারিদ্রতা সেটাই জিনিস, যে জিনিসটা আপনাকে এক স্থির বিন্দু থাকতে পরিমাণ দেবে না। স্থির থাকতে দিবে না। এবং এই জায়গাটাতে 2টা পথ তৈরি হয়। আপনি যদি খুব আপসেট হয়ে যান তাহলে আপনি সুসাইড করে ফেলবেন, হুম মানে খুব অভাবে পড়লে। আর যদি আপনি মনোবল খালি ঠিক রাখতে পারেন তাহলে আপনি পৃথিবী জয় করে ফেলবেন কিন্তু। কিন্তু আমি দেখেন মানে আল্লাহ হয়তো আমাকে দিয়ে কোনো কিছু করাবে কিনা আমি জানি না, আমি কিন্তু আপসেট হয়ে কিন্তু সুসাইড করতে গেছিলাম। তাই নাকি? আমি তো আপসেট হয়ে সুসাইড করতে গিয়ে আমি বললাম তো মানে ফ্যানে এই চাওয়ালা হওয়ার আগে না চাওয়ালা হওয়ার পরে? এম এ পাস চাওয়ালার যে মানে যে অর্ক যখন আমি খুব ব্যর্থ হয়ে গেলাম, ওখানে কত লস করেছিলেন? 35 লাখ টাকা মতো। 35 লাখ টাকা। তো ওই জায়গাটাতে যখন আমি করছি তখন তো আমার ফ্যামিলি দেখতে পাচ্ছে যে, এবং আমি বললাম না যে জমি জমা আমার যে কবর দেব, যে ওই কবর দিবে আমি মারা গেলে, ওই জায়গাটাও কিন্তু রাখিনি, বিক্রি করে ফেলাইছি। হুম তাহলে ওই মানুষটা যখন ওই টাকাগুলো উড়িয়ে ফেলবে তারপরের ধাপটা কি হবে? তো ওই যে টেনশনগুলো এবং আপসেটনেসগুলো তখন হলো, মনে করেন যে আমার ওয়াইফদের অবস্থা অনেক ভালো। তো উনি একটাই কথা বলে যে মানে পৃথিবীতে সবচাইতে মানে যদি ভয়ঙ্কর কোনো ডিসিশন নিয়ে থাকে আমার বিয়ে করা। কথাটা বুঝেন? হ্যাঁ, মানে হ্যাঁ। জীবনেও কোনোদিন বিয়ে করতো না আমারে। তো এই যে কথাগুলো, এবং আরো দেখতে পাওয়া যাচ্ছে একটা পুরুষ মানুষ নিভৃতে যে কত কান্নাকাটি করে, কত অসহায় এবং কত কি একমাত্র পুরুষ মানুষই জানে, এটা কোনো নারী জানবে না। কিন্তু দেখেন
একজন নারী যদি বাসায় বসেও খায়, তারপরও ওর কাছে মনে হয় পৃথিবীর সবচাইতে কষ্টকর কাজটা উনি করে। কিন্তু তার স্বামী যে কত লাথি উষ্টা খেয়ে তাকে যে টাকাটা এনে দিতেছে, এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত স্বামী না মারা যাবে, ওই কষ্টটা না ফিল করবে, ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবে না। তো যখন আমি এই টাকাগুলো লস হয়ে যায়, তখন তো আমি এত ডিপ্রেশনে চলে গেছিলাম, আত্মহত্যা করতে গেছি। এবং আমি ফ্যানে ঝুলছি, ঝোলার পরে হলো যে ইটা ছিল, দড়িটা ছিল জাস্ট হলো হয়তো আল্লাহ বাঁচাবে, দড়িটা ছিল একটু উইক, আমার ভার নিতে পারেনি, ফেলাই দিয়েছে। এবং 20 মিনিট, 15 থেকে 20 মিনিট আমি কিন্তু চিন্তা করছি যে আমি কি করতেছিলাম। বাসায় যাওয়ার পরে আবার মনে করেন যে আমার ওয়াইফ তো জানে না এই কাহিনীগুলো, ওখানে যাওয়ার পরে হলো আমার ওয়াইফ অনেক উল্টাপাল্টা কথা বলতেছে, অনেক কিছু বলতেছে, বলার পরে কিন্তু আমি স্ট্রোক করি আবার। আচ্ছা, স্ট্রোক করার পরে দেখেন মানে আল্লাহ কোন দিক দিয়ে নিয়ে যেতেছে না। স্ট্রোক করার পরে আমি প্যারালাইজড হয়ে গেছি। কোনো মানে আমার জাস্ট এই হাত দিয়ে আমি যে এখানে একটা মাছি বসছিল, এইটা আমি তুলতে পারতেছিলাম, কোনো হাত পা নড়াতে পারতেছি। 15-20 মিনিট পরে আল্লাহর রহমতে আবার হয়ে গেছি। তারপরেই তো এমএ পাস চাওয়ালার যে যাত্রা শুরু। এবং আপনাকে বড় হতে হলে মানে একটা কথা বলে যে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া। আমার কাছে মনে হয় যে আপনার ডিসিশন তখনই খুব একেবারে পারফেক্ট ডিসিশন আসবে যখন দেওয়ালে পিঠ ঠেকে যাবে। দেওয়ালে পিঠ ঠেকবে, এক দেওয়ালে পিঠ ঠেকে ভেঙে ফেলাবেন, আরেক দেওয়ালে যে ভাঙবেন, তৃতীয় দেওয়ালে গিয়ে যে যখন যাবেন আপনি, তখন আপনি সাকসেসফুল হবেন। অনেক লম্বা। আচ্ছা, তাহলে আপনি যে চাকরির কথা বলছিলেন, যে তাহলে কি চাকরি কি দাসত্ব বলা যায়, যে আমরা চাকরি করছি, দাসত্ব করছি মানুষের? না, আসলে চাকরি যে বিষয়টা হইতেছে, চাকরি দাসত্ব বলতে গেলে তখন আবার কিছু যারা চাকরি করে তারা মানে এটাকে বলবে যে উনি বিক্রি করে চা, উনি আবার কি জানবে এগুলো, কথাটা চা বিক্রি করে চাকরির উপদেশ দিচ্ছে। হ্যাঁ, চাকরির উপদেশ দিতেছে। আসলে যে জিনিসগুলো হলো, আমি নেশা করি, আমার কাছে নেশাটাই হলো পৃথিবীর সবচাইতে বড় একটা জিনিস, ঠিক আছে? আবার যে নেশা করে না সে হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, যে নেশাখোর ওইও পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। এখন 10 জনে যেটা জাজ করবে, জাজমেন্ট আছে, জাজমেন্ট করতে গিয়ে যেটা বলবে পজিটিভ সেটা পজিটিভ, যেটা বলবে নেগেটিভ সেটা নেগেটিভ। আপনি পৃথিবীর ইতিহাসে একজন দেখান তো যে টপ 100-এ যারা 100 রিচ ম্যান, একজন চাকরিজীবী দেখান তো, একজন দেখাতে পারবেন না আপনি। কিন্তু তারপরেও যদি আপনি বলেন যে না চাকরি দাসত্ব না, তাহলে না। আচ্ছা, এই যে আপনি এমএ পাস করেছেন, এমএ পাস করে এখন চা বিক্রি করছেন, এইটা কি আমাদের ব্যর্থতা না? ব্যর্থতা একটা শিক্ষা ব্যবস্থার ব্যর্থতা না, একটা সরকারের ব্যর্থতা না, কিংবা আপনার নিজেরও ব্যর্থতা? আপনি এমএ পাস করে চা বিক্রি করছেন, আপনার কি মনে হয়? দেখেন, ব্যর্থতা যে বিষয়টা হলো, আসলে আমরা যে বিষয়গুলোকে মানে ব্যর্থ, মানে একটা জিনিসকে আমরা যদি ডিফাইন করি যে ব্যর্থ, তো এটার অনেকগুলো প্যারামিটার আছে ব্যর্থতা বলার পিছনে। মানে শিক্ষা বলতে কি, মানে আমি শিক্ষিত হয়েছি বলে কি আমি চাকরি করব? আচ্ছা, চা তো বিক্রি করবেন না? না, চা বিক্রি মানে চা বিক্রি করাটাকে এত ছোট ভাবে দেখতেছেন কেন? কারণ চা বিক্রি করে কোটি কোটি হাজার হাজার কোটি টাকা, আপনি আমি কি চা নিয়েই শুধু, যেমন দেখেন আকিস গ্রুপের যে মালিক, উনি প্রথম দিকে কি করতো, সিগারেট বিক্রি করতো, বিড়ি বিক্রি করছে, কিংবা উনি হলো ফেরি করে সে মালটা কমলা লেবু বিক্রি করছে, কিন্তু ওখানেই কিন্তু সে থেমে থাকেনি। কিন্তু এটাকে বাংলাদেশের যে টপ 10-এর যে আছে মানে কোম্পানিগুলো আছে তাদের একটা। তো প্রথম যে কোনো জিনিস আপনি শুরু করেন, ছোট থেকে শুরু করেন। আপনি যেমন বলতেছেন যে আমি একটা ব্যবসা করার জন্য আমার 1 কোটি টাকা দরকার, তা আপনি 1 কোটি টাকা নাই এজন্য ব্যবসা শুরু করবেন না। আপনি ছোট্ট একটা পরিসরে শুরু করেন, আপনাকে নিজেকে ব্র্যান্ডিং করেন, দেখবেন যে 1 কোটি টাকা আপনার কাছে এক সময় কিছুই টাকা না। আমরা যে কথাটা আমি মানে করি, যে বলে যে আঙ্গুল ফুলে কলা গাছ, তো আঙ্গুল ফুলে কখনো কলা গাছ হয় না, মানে ওভারনাইট হয় না, রাতারাতি হয় না। কিন্তু এই আঙ্গুল ফুলতে মানে এই যে আঙ্গুল ফুলে যে কলা গাছ হয়েছে, এই আঙ্গুলটা ফুলতে যে কতদিন সময় লাগছে, কত পেইন সহ্য করতে হয়েছে, এই জিনিসটা কলা গাছ হয়েছে তারপরে কিন্তু উনি
হঠাৎ করে বলে দিল যে আঙ্গুল ফুলা কলা গাছ। যখন এই যে চাওয়ালা চায়ের বিজনেস করতেছি, চায়ের বিজনেস আমাদের এক একটা ব্রাঞ্চে 15 থেকে 20 লাখ টাকা ইনভেস্টমেন্ট আছে, কিন্তু উনি হঠাৎ করে বলছে যে আরে 15 থেকে 20 লাখ টাকা চায়ের দোকান দেবো কেন? এখন পৃথিবীর মানে কফির দোকান, পৃথিবীতে সবচেয়ে বড় কফির দোকান কি? স্টারবাকসের হলো কত 40,000 কোটি টাকার একটা কোম্পানি। আপনি স্টারবাকসে মানে ধরে নিতেছেন যে অনেক ভালো কিছু, কিন্তু এম এ পাস চা হলো ছোট কিছু। আমাদের এটাই হলো এরকম যে একটা কথা বলছিল যে ইত্যাদিতে একটা দেখছিলাম মামা ভ্যাগনার, যে বলছে মামা কোন ব্লেড ইউজ করতেছে, মানে কোন সেভিংস ক্রিমটা ব্যবহার করতেছে। তো বলতেছে যে বিদেশি নাকি, বিদেশি ছাড়া আমি ব্যবহার করি না। তো বলছে এমন একটা জিনিস দেশি ব্যবহার করব যে সেভ করব দেশি জিনিস দিয়া, কিন্তু মানুষে মনে করবে এটা বিদেশি। ফিলের যে ব্যাপারটা, তা আমরা দেখেন যে ওই যে বলে যে কথাটাকে এভাবে আনতে হবে যে গার্লফ্রেন্ড আর হলো বয়ফ্রেন্ড। কিন্তু যদি বলি যে তোমার কি প্রেমিক, আরে না আমার ছেলে বন্ধু। ছেলে বন্ধু বললে কিন্তু একটু কিন্তু মনে হয় যে বন্ধু বন্ধু মনে হয়, কিন্তু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কিন্তু ওই যে স্বামী স্ত্রীর পর্যায়ে এখন চলে গেছে। ইংলিশে বললে একটু ভাল লাগে, আর বাংলায় বললে একটু গরিব গরিব লাগে। স্টারবাকসকে আপনি ধরে নিতেছেন পৃথিবীর মানে আরে কোটি কোটি টাকার। আপনি যদি কেএফসি কে দেখেন, কেএফসি কি, কেএফসি মুরগিওয়ালা, সেই জায়গা থেকে আপনি চাওয়ালা। কথাটা বোঝেন, একজন ইন্টেরিয়র ফার্ম, সে কাঠুরে মিস্ত্রি, কিন্তু দেখেন ইন্টেরিয়র ফার্ম তার নাম দিতেছে। মানে নতুনত্ব যে বিষয়গুলো, মানে আমরা হলো কাঠওয়ালারে রাগ করি, কাঠ মিস্ত্রিরে। যেমন আপনি যদি বলি যে ভাই কি আপনি নাপিত নাকি, তা বলতেছে যে এই নাপিত হবো কে, আমি হেয়ার স্টাইলিস্ট। কথাটা বুঝেন। এখন যদি আমি কোনো যারা মেকআপ আর্টিস্ট, যারা দেখতে পাওয়া যাচ্ছে যে মানুষের ওয়েডিং এ গিয়ে সাজাই, তাদেরকে বলতো যে এই মহিলা সাজাই। এখন যদি আর বলে যে সাজাই, তাহলে রাগ করে, আমি বিউটি এক্সপার্ট। তো কথাগুলো হলো আমিও হলাম চা এক্সপার্ট, ঠিক আছে। আপনি মানে বিষয়গুলো হলো মানে নতুনত্ব যে এইগুলো আছে, আমরা কখনো নতুন জিনিসটাকে গ্রহণ করতে পারি না। হ্যাঁ, এটা হলো আমাদের একটা রোগ। যেমন অনেকজন অভিনেতা বলে যে যারা হলো ইউটিউবিং করে, ফেসবুকিং করে, এদেরকে আমি সেলিব্রিটি মনে করি না। আরে ভাই, সেলিব্রিটি মনে করো না তুমি। টিভির আগে যখন যাত্রাপালা ছিল, তখন যাত্রাপালার অভিনেতারা কখনোই টিভি অভিনেতারা কিছু মনে করতো না, দূর ওরা টিভিতে অভিনয় করো, ওরা কি জানে। কথাটা বুঝছেন, রুট যে একেবারে আমাদের শেকড়টা। আমরা কখনোই এক জেনারেশন আরেক জেনারেশনকে গ্রহণ করতে পারি না। তারা মনে করে কি জানে, কিন্তু ওটা হলো ওল্ড জেনারেশন, ঠিক আছে। সব সময় নিউ ভার্সনকে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। আমরা অ্যাকসেপ্ট করতে পারি না বলে হলো আমরা এখনো থার্ড ওয়ার্ল্ডের বসবাস করি। আচ্ছা, এজন্যই একজন হলো একটা জায়গাতে ফুটবল খেলতেছে, ঠিক আছে। মুস্তাফিজুর মনে করেন যে আইকনিক খেলোয়াড়, তো উনি হলো খেলতেছে, ওনার সাথে ছবি তোলার জন্য আমরা পাগল হয়ে যেতেছি। কিন্তু ওই টিমটার যে মালিক, ওই টিমের মালিক মুস্তাফিজুরকে যেভাবে খেলতে বলবে সেভাবেই খেলবে। কিন্তু এই যে ইদানিং আমি একটা দেখলাম যে ওই যে সানভিজ বাই টনি, ওই আপু হলো একটা কিনছে ফুটবল, মানে একটা ক্লাব করছে বাংলাদেশে। তো বলতেছে যে উনি কাপড় বিক্রি করে, উনি আবার কিসের জন্য কিনবে? আরে ভাই, ওর টাকা আছে, টাকা থাকলেই তো কিনতে পারে, ঠিক আছে। মানে আমরা যে জিনিসটা পারি না, ওরা আঙ্গুর ফল টক। আপনি দেখেন পৃথিবীতে যারা বড় হয়েছে একেবারে 100% আল্লাহর আশীর্বাদ আছে ওদের। আল্লাহর আশীর্বাদ ছাড়া কোনোদিনই আপনি বড় হতে পারবেন না, যেভাবেই হোক না কেন। আপনি আমার বলতে পারবেন যে আমি জাহান্নামী, আর আপনি নামাজ পড়েন এই জন্য জান্নাতি, বলতে পারবেন এটা? কারণ আমার এমন কোনো একটা কাজ হয়তোবা
আল্লাহর কাছে খুব পছন্দ হ্যাঁ। হইতেছে, কিন্তু আপনি বারবার আমাকে তিরস্কার করার জন্য হয়তো আল্লাহ তো অহংকারীকে পছন্দ করে না। তা আমাদের সিচুয়েশনটা আমার কাছে মনে হয় যে জিনিসটা, যে আমরা যে জিনিসটা পারি না ওটাই খারাপ জিনিস। হ্যাঁ, এটা একটা বিষয়, মানে ইমান যে ব্যক্তির আছে, ইমানের পরে কি আমল করছে কতটুকু, সেটা তো আল্লাহ তাআলা হুম কাজ হুম করবেন। এটা তার মানে খুব ইন্টারেস্টিং যে পয়েন্ট আপনি বলেছিলেন, যে আসলেই কোনো নাপিত তো নাপিত না, এটা তো আমরা এখন হেয়ার এক্সপার্ট বলে চালাচ্ছি। হ্যাঁ সেই জায়গা থেকে চাওয়ালা চা বিক্রি করছে, আমরা টং দোকান কনসেপ্টে মাথায় রেখে বলছি বা ফ্ল্যাক্সে ক্যারি করে নিয়ে যাচ্ছি, এটাই বলছি। সেই জায়গা থেকে চা এক্সপার্টও হতে পারে, দ্যাটস এ গুড পয়েন্ট। এটা সেটা একটা জানার বিষয় যে এই যে উদ্যোক্তা হয়েছেন, চাওয়ালা উদ্যোক্তা, এটার দ্বারা মানুষজন একটু অসম্মানিত করে না, যে আমি চাওয়ালা উদ্যোক্তা, আপনি এই জন্য একটু অসম্মান করে না মানুষ? না, মানুষ আসলে মানে আমি যে জিনিসটা মনে করি যে হুম, প্রতিটা পাগল সে আরেকজন যখন আরেকটা মানুষকে দেখে উনি কিন্তু ভাবে যে ওরা পাগল, হুম, ঠিক আছে? আবার ওই মানুষ ভাবে যে ওই পাগল। তাহলে এখন যেহেতু 50 জন মানুষ পাগলরে পাগল বলতেছে, হুম, হুম, সেই সূত্রে উনি পাগল। আচ্ছা, কিন্তু পাগলেরাও যদি 50 জন থাকতো কোনো জায়গাতে আর একজন ভালো মানুষ থাকতো, হুম, তাহলে ওই ভালো মানুষটা আবার পাগল হয়ে যেত। হুম, কারণ সংখ্যাগরিষ্ঠতা যেখানে আছে ওই ওই কথাগুলোকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। হুম, তা আমার কাছে যে জিনিসটা মনে হয়, যে আমি মনে করি এখন যে আমাকে নিয়ে যারা কোনো বিদ্রূপ করে কিংবা ঠাট্টা মস্করা করে, হুম, আমি মনে করি তুই পাগল। কারণ কি, মজার বিষয়টা দেখেন, ওদের হলো এরকম ঠাট্টা মস্করা করতে করতে আমারে যে কখন বিখ্যাত বানিয়ে ফেলাইছে আচ্ছা, উনি জানেন। হুম, আমাদের রিসেন্ট একটা হয়েছে, পোস্ট একটা ভাইরাল হয়েছে, হ্যাঁ। হুম, তো ওখানে হলো আমি স্টুডেন্টদেরকে আমাদের এই ইগুলোতে কাজ করতে দিই পার্ট টাইম। তো এই রেস্টুরেন্ট বেস জায়গাগুলোতে যে মানে কিভাবে যে এমপ্লয়িগুলো রিক্রুট করে জানে না, না জানার কারণে একটা কমেন্ট করে দিল কিন্তু হুম, এখানে যারা এক্সপার্ট একেবারে কাজ জানে যারা, হ্যাঁ, এদের স্যালারি হলো 14 থেকে 15 হাজার টাকা। আবার এখন ডিউটি টাইম কখন, 9টা থেকে রাতে 11টা পর্যন্ত তার ডিউটি টাইম। হুম, মধ্যখানে 1 ঘন্টা 2 ঘন্টা সেই পাই, রেস্ট পাবে। তারপরে হলো এখন যত এক্সপার্ট হবে, আমি যদি এখন এম এ পাস চাওয়ালার সাথে যদি আমি সোনারগাঁও হোটেলের কম্পেয়ার করি তাহলে হলো, না, এখন সোনারগাঁও হোটেলের কম্পেয়ার আমি কেন করব? আবার অনেক ক্ষেত্রে আছে যে ওরা হলো কন্ট্রাকচুয়াল করায়, পার্ট টাইম করায়, একেবারে ফিক্সড করায়, পার্মানেন্ট যারা করায়, এক একজনের স্যালারি কিন্তু এক এক রকম। তো তুমি হলো একেবারে ফ্রেশ, তুমি কাজ জানো না, কাজ জানে না, আমরা তাকে নিয়ে এসে এখানে ট্রেনিং দেওয়াবো, আমরা শিখিয়ে দিয়ে কাজ করাবো, তাকে 8 ঘন্টাতে আমরা 7,000 টাকা দিতেছি। যখন সে এক্সপার্ট হয়ে যাবে, কাজ পারবে 6 মাস পরে, তখন তার আমরা স্যালারি বাড়াবো। কথাটা বুঝেন? এখানে চমৎকার একটা তাকে অ্যাটমসফিয়ার দিতেছি আমরা। সব কিছু মিলে যখন এই জিনিসগুলো ভাবে যে আহ, আরে 8,000 টাকা 7,000 টাকাতে আমি ফ্যামিলি নিয়ে চলবো কিভাবে? তো এই কাজটা তো ভাই তোমার না, কাজটা কার? পার্ট টাইম স্টুডেন্টদের জন্যই কাজটা করা হয়েছে। এখন এসে মনে করেন যে যত প্রকারের আছে গালি গালাজ আছে করতেছে, কিন্তু তো গালি গালাজ করলে কি হইতেছে, এই বাস চাওয়ালার নাম কিন্তু প্রচার হইতেছে। হুম, হিরো আলমরে গালি দিতে দিতে কোন জায়গায় লয়ে গেছে যে উনি একটা ফিতা কাটে 40,000 টাকা দিয়ে। উনি যদি ওনাকে নিয়ে যান আপনি, হুম, 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 উনি কিন্তু 40,000 টাকা দিয়ে ফিতা কাটবে, নিলে যাবেন আপনার কাছে? তো বিষয়গুলো হলো আমরা আবার যদি জানতে পারে না যে হিরো আলম কিংবা আদার্স যে বিখ্যাত মানুষগুলো যারা বিখ্যাত হয়েছে, তাহলে বলবে যে আরে না, ওরে নিয়ে আর চর্চা করা যাবে না, না হলে ওই আবার বড় হয়ে গেছে। হ্যাঁ, আমাদের যেহেতু জাতীয় ফল খেতে কি লাগে, তেল লাগে। হুম, আমাদের জাতীয় খেলায় সামনে গেলে লাত মানে টান মেরা টানে, আরে কিন্তু পিছনে টানে। আমরা জাতি হিসাবে কিন্তু এমন ধরনেরই ভালো কোনো জিনিসকে দেখেন, আমরা আমাদের এখন জেনারেশনটা, আমি আমার ছোট ভাইরা বলি যে আমাদের এখন জেনারেশনটা হলো অস্থির জেনারেশন। এও দেখেন, আপনি তারেক রহমানের এতি যান, কোন একটা বক্তৃতা দিয়েছে, ওর ওখানে কমেন্টে যান, গালি গালাজ দিয়ে শেষ করে ফেলতেছে। হুম, নাহিদের কোনো পোস্টে যান, ওরেও গালি দিতেছে। শেখ হাসিনারে যান, গালি দিতেছে।
মানে আপনি এমন একটা কোনো লোকরে পাইবেন না, ডক্টর মোহাম্মদ ইউনূসের পোস্টে যান, গালি ওরও গালি দিতেছে। তাহলে ভাই ভালো মানুষটা কি? কথাটা বুঝেন। মানে আমরা হলো কি যে করতেছি এটাই বুঝতেছি না কেন। হুম, তো আমার আসলে যে এটা, যে কোনো প্রফেশন আসলে ছোট না, আপনি বড় হতে হলে 100%। যেমন দেখেন আমার কিন্তু অনলাইনে অনেক মানুষ চিনে, যারা অনলাইনে মানে অ্যাক্টিভ আছে, অনেক চিনে। উনি দেখতেছে, এসে কথা বলতেছে, ভাই আপনারা কিন্তু আপনার এইগুলো খুব, মানে আমি ইন্সপায়ার হই, হুম, খুব ভালো লাগে কিন্তু। তাহলে আসলে কে গালি দিতেছে আর কে ইন্সপায়ার হতেছে? এমন হয় যে আমি কোনো জায়গায় কোনো জিনিস কিনতে গেছি, আমি কিন্তু আমারে যখন দেখে তখন ডিসকাউন্ট দেয়, বলছে ভাই আপনি মারাত্মক একটা কাজ করতেছেন, খুব ভালো করতেছেন, আমাদের ইয়াং জেনারেশনদের জন্য আপনি আইকন। আমি বলি, ভাই আমি আইকন না, আসলে আমি আমার জীবনকে চালানোর জন্য আইকন। আসলে আমি একটা কাজ করতে গিয়ে হয়তো আপনাদের কাছে ভালো লাগতেছে, কিন্তু আমি আপনাদের জন্য কাজ করি বাঁচার নাই। জন্য করেছি। আমি বাঁচার জন্য করছি, হুম, ঠিক আছে? এবং বাঁচার জন্যেও কিন্তু, এবং আরো ভালো বাঁচার, আরো ভালোভাবে বাঁচার জন্য কিন্তু কাজ করতেছি, কাজ করে যাব। এখন আগে যেমন খুব অলস প্রকৃতির ছিলাম, আমাদের উত্তরবঙ্গের মানুষের একটা একটু প্রবলেম আছে, অলস। এরা হলো খুব মানে ঠাটবাজারি লোক, ঠিক আছে? মানে আবার স্বীকার করবে না কিন্তু, হুম, ঠিক আছে? স্বীকার আবার করবে না, যারা আবার আমাদের রাজশাহী অঞ্চলের মানুষ শুনতেছে তারা তো অনেক রাগ করবে, কিন্তু আমরা খুব আরামপ্রিয়। হুম, হুম। আর আমরা হলো, আমাদের যদি খালি অঞ্চলের মানুষের কথা শুনি, উত্তরবঙ্গের মানুষ উত্তরবঙ্গের মানুষরা হেল্প করে না, আচ্ছা, অথচ অন্যান্য অঞ্চলের মানুষ কিন্তু অন্যান্য অঞ্চলের মানুষকে খুবই হেল্প করে। মানে এখন পর্যন্ত আমি 20 বছরের মানে ঢাকা শহরের থাকাতে আমি একটা জনকেও পাইলাম না যেভাবে কোনো হেল্প করে। উনি আবার বলতেছে যে ভাই, মানে যে একজন বড় মানুষ, উনি বলতেছে, আমাদের টিচার ছিল এক ইংলিশ ডিপার্টমেন্টের, তো আমাদের থানা আর ওদের থানা একই। তো উনি কিন্তু আমার বলতেছে যে আমি একজনের কাছে গেলাম, আমার কোনো হেল্প করলো না, কিন্তু তার 5 দিন পরেই আমি ওর কাছে এক হেল্পে গেছি, উনি কিন্তু আমারে করেনি, আরেকজনকে করছে, আমারে করেনি। তা আমাদের অঞ্চলের এই জিনিসগুলো একটা প্রবলেম আছে। এই যে সমাজের একটা মানুষের মাইন্ডসেট তৈরি হয়ে আছে যে যারা উদ্যোক্তা বা এরকম ব্যবসা করছে বা ব্যবসা করে, ব্যবসায়ী, হ্যাঁ অনেক বড় ব্যবসায়ী, আকিজের মালিক, স্যামসাং এর, স্কোয়ারের মালিক বা মেঘনা গ্রুপের, মানে তাদের একটা সম্মানের জায়গা আলাদা। যারা ছোট ছোট ব্যবসা করছে বা ছোট ছোট উদ্যোগ নিয়েছে বা উদ্যোক্তা হয়েছে, তাদেরকে সম্মান খুব একটা করা হয় না যতটা একটা চাকরিজীবীকে করা হয়। তাহলে এখন তাহলে কি পড়াশোনাটাই ইম্পর্টেন্ট? আবার পড়াশোনা করে দেখা যাচ্ছে সে উদ্যোক্তা হচ্ছে না, হুম। পড়াশোনা করে সে চাকরি করছে। দুই জিনিসটা একটু ভাইস ভার্সা হয়ে গেছে। পড়াশোনা করছে, সে অনেক টাকা ইনকাম করতে পারছে না, সম্মান পাচ্ছে, কিন্তু আবার ব্যবসায়ী হচ্ছে, অনেক টাকা পাচ্ছে কিন্তু সম্মান পাচ্ছে না। এই বিষয়টা আপনি কি মনে করেন? না, এটা আপনার ভুল কনসেপ্ট আমার কাছে মনে হয়, যে আচ্ছা। আসলে চাকরিজীবীদেরকে যে সম্মান করে অনেক, এটা আমি মনে করি না। যেমন দেখেন, উম, আমাদের এক এই পরিচিত ভাই, উনি জয়েন্ট সেক্রেটারি ছিল, হ্যাঁ। হুম, হুম, হুম। তা আমি ওনার বাসায় গিয়ে মনে হয়েছে যে আমি কোনো গরিব মানুষের বাসায় গেছি, মানে ওনার বাসা দেখে আমার কাছে মনে হয়নি। এবং আমার ভাইরে জিজ্ঞাসা করছি যে ভাই সত্যি কি ওই মানে কিনা, মানে সে সচিব জয়েন্ট কিনা, জয়েন্ট হ্যাঁ সেক্রেটারি জয়েন্ট কিনা? সেক্রেটারি কিনা, বলতে কেন? জয়েন্ট সেক্রেটারি বাসা এরকম হবে কেন, মানে একেবারে গিঞ্জি পরিবেশ কেমন যেন। হুম, হুম, হুম। তো আসলেই যে এইটা বা প্রশ্নটা করছেন, হ্যাঁ, যে সম্মান, সম্মানের জন্যে আমার কাছে যতটুকু মনে হয়, আপনি শিক্ষিত মূর্খ কি করেন, টাকা থাকতে হবে আপনার সম্মানের জন্যে। মানে তথাকথিত যে সম্মানগুলো এবং তথাকথিত যে কথাগুলো বলা হয় সমাজে, ওগুলো তো বইয়ের ভাষায় এবং ছবি নাটকে ঠিক আছে, বাস্তব জীবনে মানে টাকা থাকতে হবে। আপনার যদি সম্মান নিতে হয়, আপনাকে যে একজন সালাম দিবে, এই সালামের পিছনেও কিন্তু ওই টাকা যে লাগবে। টাকার দরকার। টাকা না থাকলে, কারণ পৃথিবীর একজন মানুষকে আমার দেখাতে পারবেন না যে আপনাকে সম্মান করে, টাকা নাই এমন একজন মানুষ দেখান তো, যে ওই মানুষকে সম্মান করে, যেভাবে হোক না গিয়ে বলে যে দূর, এমনি দেখলাম এই জন্য একটু বলে দিলাম। কিন্তু দুনিয়ার আহ, দুষ্টু টাইপের লোক, মানে কিন্তু টাকা থাকলে এই কথাটা কিন্তু বলবে না। আমি আমার পার্সোনালি থেকে বলি, আমি মানে আমার ফ্যামিলি যত প্রবলেমে থাকুক না কেন, আমি আবার আমার ভাই কিংবা আমার আমি ফ্যামিলি সব ছোট, তো তা আমার এই পড়াশোনার ক্ষেত্রে কিংবা অন্যান্য ক্ষেত্রে কখনো 10 পয়সার মানে আমার কষ্ট ভোগ করতে দেয়নি আমার ফ্যামিলি।
আমার ভাই টাকা দিত। হ্যাঁ, আমার আব্বা যেহেতু মারা গেছে 2008-এ, তো পড়ার ক্ষেত্রে আমার যে পুলিশ ভাই, মানে আমার বাবা যে কাজগুলো করতো তার হয়তো 100 বেশি, মানে গুণ বেশি করছে আমার ভাই। তারপরেও কিন্তু তো বলবো যে বাপ থাকলে হয়তো করতো, কিন্তু বাস্তবিক কথা আমার মানে বাবা যে জিনিসগুলো না করতো আমার ভাই ওই জিনিসগুলো করছে। হুম 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 তো তখন তো দেখতে পাওয়া গেছে যে আমার ভাই টাকা দিত, আমি আবার প্রথম থেকে টিউশনি করতাম, মানে শিক্ষার প্রতি, মানে শেখাবো কাউকে, এই জিনিসটার খুব আগ্রহ ছিল। তো ওখান থেকে যে ইংলিশে পড়াশোনা করলে তো টিউশনিতে গেলেও তো টাকা আছে, তো তখন টাকা ইনকাম করতাম। এবং আমাদের যে আমি যে জায়গাটায় থাকি, ওই জায়গাটায় এমন ছিল যে 5টা 6টা পরিবার তাদের মেয়েদের সাথে বিয়ে দেওয়ার জন্য পাগল ছিল। হুম আবার যে ছোট ভাইয়েরা ছিল, বললেই তো টাকা দিতাম। তখন ভাই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, ঠিক আছে। কিন্তু সিনারিও যখন চেঞ্জ হয়ে গেল, যখন আমি খুব প্রবলেমে আছি, তখন তারা বলে যে কি করছে, আমরাই মানে সব সময় দিয়েছি, ওরা জীবনেও কোনোদিন দেখছি যে একজন মানুষকে খাওয়াইছে। তখন এই জিনিসগুলো খুব কষ্ট পাই, যে যাদের যাদের কাছ থেকে এক্সপেক্ট করতাম যে তারা খুব সম্মান করে, কিন্তু না, ওই টাকা তখন ছিল, টাকা দিতাম, এজন্যই সম্মানের জায়গাটা ছিল। যেমন দেখেন, আমি আমার শ্বশুর বাড়িতে, আমার শ্বশুর পৃথিবীতে যদি সবচাইতে, মানে কোনো লোক তার কাছে খারাপ থাকে, ছেলে মানুষ, আমি খারাপ, কারণ আমি প্রবলেমের ভেতর দিয়ে যেতেছি, ঠিক আছে। আমি আমার কোনো জায়গাগুলোতে শ্বশুর বাড়িতে দাওয়াত পাই না, কোনো একটা জায়গাতে, ঠিক আছে। কিসের জন্যে? আমি তো ওই মানুষটাই আছি, এই যে টাকা নাই, এখন প্রবলেম ফেস করছি। এই জিনিসগুলো হলো, কে আমারে কি বললো, একেবারে পৃথিবীতে সেই বলবে যে টাকার কোনো দরকার নাই, যে হলো বাপের হোটেলে চলে, হুম হুম অন্যজনের হোটেলে চলে, অন্যভাবেই করে, সেই একমাত্র এই কথাটা বলবে টাকার দরকার নেই। টাকা, মানে পৃথিবীতে সবচাইতে একজন মূর্খ মানুষ, মানে যার টাকা আছে না, পৃথিবীতে আমাকে কেউ যদি বলে যে পৃথিবীতে সবচাইতে জ্ঞানী মানুষকে, তাহলে আমি উত্তর দেবো যার টাকা আছে। আচ্ছা মানে যার টাকা আছে, হুম সে হুম ছাড়া পৃথিবীতে আর কোনো জ্ঞানী মানুষ নাই, সে হুম বুদ্ধিজীবী। যা বলবেন দেখেন, উনি যদি আপনাকে দেখতেছে আপনি ওর উপরে রাগ করছেন, আপনাকে এনে 2 লাখ টাকার একটা বান্ডেল মুখে মেরে দিল, তো বলবেন না না, অনেক ভালো মানুষ, আরে এত কমিটমেন্টাল একটা মানুষ, এত ভালো। কিন্তু ওই যতই দুশ্চরিত্র হোক, খারাপ হোক, টাকা আছে বলে পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ, সম্মানিত মানুষ, মানে সব সম্মান তার কাছেই আছে কিন্তু। হুম আমরা আমাদের আলোচনার এই পর্যায়ে এসে শেষের দিকে আমরা, আপনি যেহেতু একজন উদ্যোক্তা, শিক্ষক ছিলেন, শিক্ষকতা করেছেন, শিক্ষকতা শেষ করেছেন, আরেকটা ব্যবসা নিয়েছেন, উদ্যোক্তা হিসেবে বিফল হয়েছেন, সুইসাইডের জায়গায় গিয়েছেন, সেখান থেকে ফিরে এসেছেন, আবার উদ্যোগ নিয়েছেন একজন চাওয়ালা হিসেবে, বলতে পারি চা এক্সপার্ট হিসেবে, যেহেতু এই জায়গা থেকে আলোচনাটা হচ্ছিল। এরকম যারা শিক্ষিত বেকার আছে, যারা এখন পর্যন্ত কিছু করছে না, বিভিন্ন ভয়ের কারণে, লজ্জার কারণে, বা বিভিন্ন সমস্যাগুলোর কারণে, বা কোনো চিন্তার কারণে, তাদের জন্য, বা যারা উদ্যোগ নিতে চাচ্ছেন, সেটা চায়ের বিজনেস হোক, জুসের বিজনেস হোক, আর যে কোনো একটা বিজনেসই হোক, তাদের জন্য আপনার শেষ কথা বা শেষ অনুপ্রেরণামূলক কথা বা গাইডলাইন কি হতে পারে? তাদের জন্য আসলে কোনো কথাই নাই আমার। আচ্ছা হ্যাঁ, আমার কাছে যে জিনিসটা এক আদরের দুলালি, হ্যাঁ, হুম 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 সে তার মারে বলছিল যে মা, যখন মানে সে প্রেগনেন্ট ছিল, তো সে খুব ঘুম কাতুরে, হুম তো বলছে যখন আমার বাবু হবে তখন আমার একটু জাগিয়ে তুলিও, ঠিক আছে, আচ্ছা আমি তো খুব ঘুমাই। হ্যাঁ 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 তো বলছে, আর মা তো জ্ঞানী মানুষ, তো বলছে যখন তোমার বাবু হবে তখন তোমাকে জাগিয়ে তুলতে হবে না, তুমি সবাইকে জাগিয়ে তুলবা। আচ্ছা তো আসলেই এই যে, মানে ইয়াং জেনারেশনকে কিংবা জেনারেশনকে একটা অ্যাডভাইস দেওয়া, সেই জেনারেশন, মানে সেই ব্যক্তি সাকসেসফুল হবে যে অনেকগুলো প্রবলেমের ভেতর দেখেছে, তাকে হুম, কখনো জ্ঞান দিতে হয় না, উনি নিজেই নিজের জ্ঞানটা, মানে যে ঠেকে শিখে যে জ্ঞানটা, এই জ্ঞানটা হলো পৃথিবীর সবচাইতে বড় জ্ঞান, দামি জ্ঞান। দামি জ্ঞান। এবং সে যখন টাকার যে গুরুত্বটা বুঝবে, কাজের গুরুত্ব বুঝবে, শুধু যে মানে উদ্যোক্তা হলেই যে আপনি সাকসেসফুল হবেন এমন না, আপনি যে জায়গায় জব করতেছেন ওই জায়গাটা তো ভালোভাবে করেন। আমরা যে জিনিসটা হই, আমাদের কিছুদিন আগে আমাকে একজন ফোন দিয়েছে দুবাই থেকে, বলছে ভাইয়া আমি তো দুবাইতে আছি, তো
আমি আবার দেশে চলে আসবো, এটা ব্যবসা করতে চাই, তো আমার বুদ্ধি দেন তো। আমি বলি শুনেন, যখন দেশে ছিলেন তখন বলতেন যে খালি আমারে বিদেশে পাঠাবো। বিদেশে পাঠিয়ে দাও, আমি টাকার বস্তা পাঠিয়ে দেবো বাড়িতে। হুম তো শুনেন, আপনাকে দিয়ে কোনো জায়গাতেই কোনো কাজ হতো না। আপনি যদি অ্যাডভাইস চাইতেছেন, আমি একদম চাওয়ালা, চা বিক্রি করি, আমি আপনাকে কি আর বুদ্ধি দিব? কিন্তু আমার যদি বুদ্ধি সত্যি সত্যি নিতে চান, তাহলে আপনি দুবাই থেকে আমেরিকা যাওয়ার চেষ্টা করেন। হুম বাংলাদেশে আসা এসে চাকরি করার মানে ব্যবসা করার দরকার নেই। দুবাই গেছেন না, এবার আপনার ডেস্টিনেশন হওয়ার মানে আপনার গোল হবে এখন আমি কিভাবে আমেরিকা যাব, কানাডা যাব, ভালো কান্ট্রিতে আপনি সুইচ করার চেষ্টা করেন। তাহলে আপনি অনেক ভালো করবেন, ভালো থাকবেন। না হলে এই জিনিসটা হবে যে আপনি 1 বছর দেশে চলে আসবেন, আরেক বছর আপনি বিদেশে থাকবেন। এরকম করতে করতে যা আছে আপনার ফ্যামিলির সব খেয়ে ফেলবেন। লাস্ট এখানে হয়তো আপনিও, আল্লাহ আপনাকে খেয়ে ফেলবে। এই কাজটা না করে ফোকাস অন, লেজার ফোকাস অন, এবং যে কাজটাতে আপনি যেটাতে আছেন এখন, এই কাজটাকে বেশি ভালোবেসে আপনি ওই কাজটাকে নিয়ে থাকেন। আপনি জাস্ট ট্র্যাক চেঞ্জ করিয়েন না। হুম যখন হাইওয়েতে গাড়ি যায়, হাইওয়েতে যত আপনি লেন চেঞ্জ করবেন তত কিন্তু অ্যাক্সিডেন্টের চান্স আপনার বেড়ে যাবে। হুম তো বিজনেস করেন আর চাকরি করেন, আপনি ধরেন আপনার একজন বিশ্বস্ত একজন এমপ্লয়ি, মারাত্মক একটা জিনিস কিন্তু। অনেক মালিক আছে একজন বিশ্বস্ত এমপ্লয়ি স্যালারি বাড়িয়ে দেয় কিন্তু অনেক। হুম তা আপনি যে জায়গাটাতে কাজ করতেছেন ওই জায়গাটাতে 100% দিয়ে কাজ করেন, তাহলে আপনি সাকসেসফুল হবেন। সাকসেসফুলের প্যারামিটার তো অনেকগুলো। যেমন দেখেন, একজন তারা স্বামী স্ত্রী, একজন স্ত্রী হলো এই ঢাকা মেডিকেলেই করে জব করে, আর উনি হলো বুয়েট থেকে পড়াশোনা করে এসে চাকরি করতেছে, সাকসেসফুল, কিন্তু তাদের বেবি নাই। হুম তাহলে আপনি দেখেন তো, তারা এখানে কিন্তু ব্যর্থ হয়েছে মনে করতেছে, আনসাকসেসফুল হয়েছে। তাহলে সাকসেসফুলের প্যারামিটার কোনো নাই। আপনি যদি মনে করেন যে আপনি মানে যে পর্যায়টাতে আছেন ওই জায়গাটাকে যদি আপনি পজিটিভভাবে নিতে পারেন, তাহলেই আপনি সাকসেসফুল। হুম আর যদি মনে করেন যেমন বিল গেটস মানে তাও ভাবে যে উনি আরো টাকা ইনকাম করতে হবে, আবার আরেকজন দেখতে পাওয়া গেছে যে ছোট্ট একটা ইনকাম করতেছে কিন্তু উনি কমফোর্ট জোনে চলে গেছে, যেটা আমাদের চাকরিজীবীরা ভাইয়েরা। হুম তো আসলেই আমার কাছে মনে হয় যে মানে সাকসেসফুলের যে এইটা ডেফিনেশনটা এক একজনের কাছে এক এক রকম। তবে যে কাজই করুক না কেন লেজার ফোকাস হয়ে কাজ করলেই ভালো কিছু করবে। দর্শক, আমরা শুনছিলাম আজকের আলোচনা MA পাস চাওয়ালা, তার কাছ থেকে তার কথাগুলোকে শুনছিলাম, তার ওপিনিয়নগুলোকে শুনছিলাম, তার জার্নিগুলোকে শুনেছি। মূল উদ্দেশ্য ছিল আসলে শিক্ষা না ব্যবসা, কোনটা বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য। মূলত আমরা পেয়েছি, আমি পেলাম টাকা বেশি ইম্পর্টেন্ট আলোচনা থেকে। আপনারা কি পেয়েছেন অবশ্যই কমেন্টস করবেন, কমেন্টস করে জানাবেন যে আপনারা আসলে কি পেলেন। একটা মানুষের জীবনে অনেক রকম ঘটনা ঘটে, অনেক রকম চড়াই উতরাই পেরিয়ে একটা জায়গায় পৌঁছে, তার জীবনের জার্নিটাও অনেকগুলো ঘটনার সমষ্টি, এবং আজকে সে এক জায়গায় এসে দাঁড়িয়েছে এবং সে প্রাউডলি MA পাস করে চাওয়ালা হয়েছে এবং MA পাস করে সে চা বিক্রি করছে। তার স্বপ্ন বাংলাদেশে খুব নিকট অতীতেই 400টা আউটলেট করে ফেলা, যেখান থেকে সে মানুষকে চা খাওয়াতে চায় বা চা খাওয়াবে বা চা খাওয়ানোর ইচ্ছা পোষণ করে। এটা তার ভিশন, এটা তার মিশন। এবং সবচেয়ে ইম্পর্টেন্টলি কথা বলেছে, যে কথা লাস্ট কথাটা আমি আবার তার কথাটাকে নিয়ে এসে বলতে চাই, যখন প্রসব বেদনা ওঠে তখন কাউকে ঘুম থেকে জাগিয়ে দিতে হয় না, সে নিজেই উঠে যায়। আমরা আসলে যারাই কিছু করতে চাচ্ছি বা কিছু করতে চাই, আমাদের আসলে প্রসব বেদনাটা ওঠা জরুরি। আমরা যদি মনে করি যে আমাদের প্রসব বেদনা উঠে গেছে, তো নিশ্চয়ই আমি রাস্তা খুঁজে বের করব আমাকে কি করতে হবে, আমাদেরকে কি করতে হবে। আজকের আলোচনা শিক্ষা না ব্যবসা, কোনটা বেশি ইম্পর্টেন্ট আমাদের লাইফে, সেই আলোচনা থেকে সমাপ্তি টানবো। আমি আলামিন আলম আপনাদের কাছ থেকে বিদায় নিব। বিদায় নেওয়ার আগে আপনাদেরকে বলে যাচ্ছি, আপনারা ছোট্ট করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।